কথা শোনা যায়? জি ভাই, শোনা যায়। ওকে, সো টেন্স অ্যান্ড কনসিকুয়েন্স অফ টেন্স। একটু ধৈর্য ধরে বুঝতে হবে, হ্যাঁ, একটু কমপ্লিকেটেড জিনিসপাতি। আর দয়া করে আজকে টেন্সের এই মডিফায়ারের ক্লাসে যেগুলো করছেন এগুলো করবেন না, মানে টপিকস এর বাইরের কোশ্চেন পড়বেন না। টেন্স এমনিতেই কমপ্লিকেটেড জিনিস, মাথা খারাপ হয়ে যায়। সো কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি, টপিকস এর বাইরে ইররিলেভেন্ট কোশ্চেন করবেন না। সো যদি আপনাদের কারোর টেন্সের স্ট্রাকচার নিয়ে ঝামেলা থেকে থাকে, এই জায়গাটাতে একবার রিভাইজ দিয়ে নেন। এই জায়গাটা একবার রিভার্স দিয়ে, জাস্ট এক মিনিট একটু চোখ বুলাই নিন এই জায়গাটা। এখানে দেখেন স্ট্রাকচার দেওয়া আছে, বক্সটাতে একবার চোখ বুলান জাস্ট। এটা দেখছেন? দেখছেন? জি ভাইয়া। জি দেখছি। হ্যাঁ। সো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন কখন হয়? প্রথমত দেখেন, এগুলা ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, হ্যাবিচুয়াল অ্যাকশন। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, সায়েন্টিফিক ফ্যাক্ট মানে বৈজ্ঞানিক সত্য সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে যে কাজগুলো প্রতিদিন ঘটে। এখন প্রতিদিন ঘটে এগুলা কিভাবে বুঝবো? এগুলো আমরা এই শব্দগুলো দেখে বুঝতে পারি। এই যে ইউজুয়ালি, অলওয়েজ, হ্যাবিচুয়ালি, এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারি যে কোনো একটা কাজ প্রতিদিন ঘটে। আইবি এত সহজ জিনিস দিবে না, জাস্ট রুল এক্সিস্ট করে তাই এখানে লিখে আছে। আমাদের 2 নাম্বার জিনিসটা ইম্পর্টেন্ট, স্টেট ভার্ব। সো আমরা স্টেট ভার্বে যাওয়ার আগে স্টেট ভার্বের জিনিসপাতি আরেকবার একটু একটু বুঝে আসি। হ্যাঁ, স্টেট ভার্ব কাকে বলতো? সো দেখেন, আমরা ভার্বকে মেইনলি 2 ভাগে ভাগ করতাম, মনে করে দেখেন। ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতাম। হ্যাঁ, ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতাম। একটা ছিল ফাইনাইট ভার্ব আর একটা ছিল নন ফাইনাইট। তো আমরা নন ফাইনাইট ভার্বকে আবার 2 ভাগে ভাগ। ফাইনাইট ভার্বকে আমরা আবার 2 ভাগে ভাগ করি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে অনেকগুলা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, অনেকগুলা দৃষ্টিকোণ থেকে। যেমন অ্যাকর্ডিং টু অবজেক্ট আমি বলতে পারি ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব। তেমন অ্যাকর্ডিং টু নেচার, সো অ্যাকর্ডিং টু নেচার আমরা প্রিন্সিপাল ভার্বকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেট ভার্ব, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তো দেখেন, আমাদের কমন স্টেট ভার্ব গুলা জানা লাগবে, কিন্তু তার আগে বেসিক একটা জিনিস ক্লিয়ার করতে হবে। একটা স্টেট ভার্ব অ্যাকশন ভার্বের কাজ করতে পারে, একটা অ্যাকশন ভার্বও ক্ষেত্র বিশেষে স্টেট ভার্বের কাজ করতে পারে। এটা ডিপেন্ড করবে ওরা কি মিনিং প্রকাশ করতেছে তার উপর। ওরা কি মিনিং প্রকাশ করতেছে তার উপর ডিপেন্ড করবে যে ও স্টেট ভার্ব হবে নাকি অ্যাকশন ভার্ব হবে। আগের দিন একজন একটা কোশ্চেন করছিলেন লুক নিয়ে, ওখানে আমি হচ্ছে কিছু জিনিস বোঝাচ্ছিলাম, আমি ব্যাপারটা আবার রিপিট করতেছি। সেটা হচ্ছে যে আমি আপনাকে বললাম আমি আপনাকে বললাম শি লুকস বিউটিফুল। এখানে যেই লুকসটা লিখছি,
এই লুকসটা দিয়ে কি বোঝাচ্ছে? সি এর করা কোনো কাজ নাকি সি এর অবস্থা? কি এর অবস্থা? সো এখানে লুকস স্টেট ভার্ব, তাহলে স্টেট ভার্ব কন্ডিশন প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে। আমি এখন আপনাকে বললাম যে শি লুকস অ্যাট মি, এখন আমি লুকসের নিচে দাঁড় দিলাম। আমাকে বলুন তো এখন লুকস কি প্রকাশ করতেছে, শি এর অবস্থা নাকি শি এর কোনো অ্যাকশন? সি এর অ্যাকশন। সো এটাকে আমরা বলতেছি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব দিয়ে ডিরেক্ট কাজ করা বোঝাবে। এই জন্য আমরা বলতেছিলাম যে এটা একটু মাথায় রাখতে হবে যে স্টেট ভার্ব যখন আমরা পড়ে যাব, যে এগুলা এগুলা স্টেট ভার্ব, এগুলোর ক্ষেত্রে এই বিশেষ নিয়ম আছে। মনে রাখবেন স্টেট ভার্ব যে সব সময় স্টেট ভার্বই হবে, অন্য কোনো ভার্ব হতে পারবে না এমন কোনো কথা নাই। তো এখন প্রথমত আসেন স্টেট ভার্বের ঘটনা। স্টেট ভার্বের ঘটনা হচ্ছে, দেখেন স্টেট ভার্ব কোনগুলো সেখানে আমরা পড়া যাচ্ছে, আমাদের কমন স্টেট ভার্ব গুলো মনে রাখতে হবে। তাহলে স্টেট ভার্ব নিয়ে প্রথমে আপনি কি জানলেন? স্টেট ভার্ব দিয়ে কোনো অ্যাকশন বোঝাবে না, স্টেট ভার্ব দিয়ে কন্ডিশন বা অবস্থা বোঝাবে, অবস্থা বোঝাবে। স্টেট ভার্ব কখনোই কন্টিনিউয়াস টেন্সে হয় না। এখন দেখেন বইগুলাতে লেখা থাকে যে স্টেট ভার্ব সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এটা একটা ভুল কথা। প্রথমত এটা মনে রাখবেন স্টেট ভার্ব কখনোই কন্টিনিউয়াস টেন্সে হয় না। এখন কন্টিনিউয়াস টেন্স তো দুই ধরনের আছে, কন্টিনিউয়াস টেন্স দুই ধরনের আছে, একটাকে আপনারা বলেন কন্টিনিউয়াস আর একটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস, মনে আছে? জানেন তো এটা? তাহলে কখনোই কন্টিনিউয়াস টেন্স হয় না, এর মানে ও প্রেজেন্ট কন্টিনিউয়াসও হবে না, ও পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না। সো বুঝেন স্টেট ভার্বের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য। তাহলে স্টেট ভার্বের ক্ষেত্রে কি ঘটবে? আমরা কি বলছি? কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে ধরেন কন্টিনিউয়াস নর্মাল কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, ধরেন নর্মালি কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, যদি স্টেট ভার্ব থাকে, যদি স্টেট ভার্ব থাকে, কন্টিনিউয়াস টেন্স তো দিতে পারবো না, তখন কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব। এখন ধরে নেন যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, নর্মালি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো। সো এটা একটু বোঝেন যে যখন কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, যখন কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা তখন আপনি ইনডিফিনিট করছেন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, এখনো কি আপনি ইনডিফিনিট করবেন? এখনো কি ইনডিফিনিট করবেন? এখন পারফেক্ট করব। এখন পারফেক্ট করবেন। So, এটা এই জন্য আমি বলতেছিলাম যে প্রেজেন্ট এই স্টেট ভার্ব থাকলেই সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, তাহলে স্টেট ভার্ব থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় না, দিস ইজ দ্য রুলস। তাহলে এখন কোন টেন্স হবে? যেখানে কন্টিনিউয়াস হওয়ার কথা সেখানে ইনডিফিনিট হবে, যেখানে পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা সেখানে প্রেজেন্ট পারফেক্ট হবে। এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার। ধরেন আমি একটা স্টেট ভার্ব নিয়ে কাজ করি, ধরেন আমি এই যে এই বাক্যটাই লিখলাম, এই বাক্যটাই লিখলাম, শি ব্র্যাকেটে লুক বিউটিফুল নাও, এই বাক্যটাই আমি, তো শি লুক বিউটিফুল নাও এই বাক্যটাকে, সো নর্মালি নাও থাকলে কি হতো? কন্টিনিউয়াস টেন্স হতো। কিন্তু আমার এটা কি? স্টেট ভার্ব। তাহলে স্টেট ভার্ব থাকলে আমরা কন্টিনিউয়াস এর জায়গায় জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবো, অ্যান্সার কি হবে? লুকস। আমি এখন এই বাক্যটাকে যদি এভাবে লিখি, শি ব্র্যাকেটে লুক বিউটিফুল সিন্স মর্নিং, এখন এই বাক্যটাতে কি লিখবো? সো দেখেন এই যে সিন্স প্লাস টাইম থাকলে কি হয়, ছোটবেলায় পড়ছেন না, পারফেক্ট কন্টিনিউয়াস হয়, সিন্স অথবা ফর প্লাস টাইম। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, এখন এখানে কি দিবেন? এখানে তো স্টেট ভার্ব আছে, তো এখন অ্যান্সার কি দিবেন? হ্যাজ লুকড। বোঝা গেল? এই দুইটা বোঝা গেল? জি ভাইয়া। এখন আসেন স্টেট ভার্ব কোনগুলা, স্টেট ভার্ব কোনগুলা এটা মনে রাখতে হবে, এখানে আমার বোঝানোর কিছু নাই। হ্যাঁ, স্টেট ভার্ব কোনগুলা এখানে দেওয়া আছে। হ্যাঁ, স্টেট ভার্ব কোনগুলা এখানে দেওয়া আছে।
এখানটাতে দেওয়া আছে স্টেট ভার্ব গুলো, এই যে বিলিভ, নো, লাভ, হেট, প্রিফার, হ্যাভ, ওন। মেইনলি দরকার আমাদের এই ভার্ব অফ সেন্স, এগুলা, হ্যাঁ, এগুলা মেইনলি দরকার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে। ভার্ব অফ সেন্স এবং ভার্ব অফ অ্যাপিয়ারেন্স বা ভার্ব অফ এক্সিস্টিং, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। উপরের গুলো মনে রাখতে না পারেন, নেক্সট হচ্ছে 4 আর 5 মনে রাখছে। বুঝে গেল? স্টেট ভার্ব বুঝে গেল? জি ভাইয়া। এখন আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নর্মাল নিয়ম তো আমরা জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নর্মাল নিয়ম কি? নাও, দিস প্লাস টাইম। দিস প্লাস টাইম মানে কি? দিস প্লাস টাইম মানে হচ্ছে দিস নাইট, দিস মর্নিং, দিস ইভিনিং, এরকম। এটাকে আমরা বলতেছি দিস প্লাস টাইম। আচ্ছা, আর কি কি আছে? অ্যাট দিস টাইম, টু নাইট, অ্যাট দিস মোমেন্ট, সাথে অ্যাট দিস মোমেন্টও থাকতে পারে। সো এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ছোটবেলা থেকে পড়তেছে। এবং এটা আসবে না, এটা আসবে না, আসলেই পরের দুইটা থেকে আসতে পারে, পরের দুইটা থেকে আসতে পারে। একে একে আসেন, আমি পরের দুইটা একটু এক্সপ্লেন করি। প্রথমত, আমি আপনাকে বললাম, আমি ওই যে টু নাইটটা দিয়ে একটু বোঝাই। দেখেন, আমি আপনাকে বললাম আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। এখন এই বাক্যটার মানে কি? আমি আজ রাতে ঢাকা যাচ্ছি। আমি আজ রাতে ঢাকা যাচ্ছি। এখনো কি গেছি? এখনো যায় নাই। তো দেখেন, এই বাক্যটা মিনিংগত ভাবেই নিকটবর্তী ভবিষ্যৎ, নিয়ার ফিউচারের মিনিং দিতে পারে। এখন এখানে দেখেন, আমি কিন্তু কোথাও শ্যাল উইল ব্যবহার করি নাই। আমি এই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়েই তাহলে নিয়ার ফিউচারের মিনিং দিতে পারি। এটা কেন গুরুত্বপূর্ণ দেখেন। এখন আমি এইখানে টু নাইট আর বলবো না, আমি এই বাক্যটাই ভাবে বলবো, আই ড্যাশ ব্র্যাকেটে গো টু ঢাকা টুমরো। কাগজে কলমে কি উত্তর হওয়া উচিত? কাগজে কলমে হওয়া উচিত শ্যাল গো বা উইল গো। এই শোনা যাচ্ছে কথা? দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন? হ্যাঁ, যেখানে ছিলাম আমরা, সেটা হচ্ছে আই ড্যাশ গো টু ঢাকা টুমরো। কাগজে কলমে কি হওয়া উচিত ছিল? শ্যাল গো বা উইল গো। এখন আপনি দেখলেন অপশনে শ্যাল গো বা উইল গো নাই। সো বলেন, আর কি দিয়ে আমি অপশনে আর কি থাকলে সেটা কারেক্ট হবে? আই এম গোয়িং। আই অ্যাম গোয়িং, কারণ অর্থগতভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিকটবর্তী ভবিষ্যতের একটা মিনিং দিতে পারে। আরো একভাবে নিকটবর্তী ভবিষ্যতের মিনিং দেওয়া যায় অ্যাপার্ট ফ্রম শ্যাল বা উইল, এটাও একটু জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে টু বি, টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি বা ভি3। টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি বা ভি3। এটা কিরকম? আমি আপনাকে বললাম দ্য রেজাল্ট ইজ টু বি পাবলিশড। এই যে ইজ টু আমি দিলাম না, এই ইজ টু মানে হচ্ছে উইল। ইজ টু মানে হচ্ছে উইল। সো দ্য রেজাল্ট ইজ টু বি পাবলিশড মানে রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে, এখনো হয়নি। রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে, এখনো হয়নি, নিয়ার ফিউচার। তো এখন দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, রেজাল্ট নিজে নিজে পাবলিশ হতে পারে না। এই জন্য কি হয়েছে, আমি এরকম টু বির পরে ভি3 দিচ্ছি। সরি, টু বির আগে একটা বিভার বলার। তো এখানে রেজাল্ট নিজে নিজে পাবলিশ হতে পারে না, তাই টু বির পরে আমি ভি3 দিচ্ছি।
হোয়াট ইফ সাবজেক্ট নিজে কাজটা করতে পারে? ধরেন আমাকে এই বাক্যটা এভাবে বললো যে দ্য কুইন ড্যাশ ব্র্যাকেটে ভিজিট দ্য কিংডম নেক্সট ডে অ্যান্ড দেন এগেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও নাই, ফিউচার ইনডিফিনিট টেন্সও নাই। কি করা যাবে এখানে? সো প্রথমত ইজ, টু বি। এখন কুইন নিজে নিজে ভিজিট করতে পারবে না পারবে না? পারবে। পারবে। সো পারবে। ভিজিটিং। বোঝা গেল নিকটবর্তী ভবিষ্যৎ নির্দেশ করার উপায়। জি ভাইয়া। এখন আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিকোয়েন্স কিভাবে কাজ করে, সিকোয়েন্স অফ টেন্স কিভাবে কাজ করে। সো দেখেন, এগুলা হচ্ছে এই যে এতক্ষণ যেগুলা করাচ্ছিলাম আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এটারে বলে জাস্ট রাইট ফ্রম আ ভার্ব, সিম্পলি রাইট ফ্রম আ ভার্ব। এগুলা ফিল ইন দা ব্লাঙ্কে আসে অথবা ইরোটিটেকশন আসে। আই হোপ অ্যান্ড আই প্রে টেন্স থেকে সেন্টেন্স কারেকশন আইবিএ দিবে না। আই হোপ অ্যান্ড আই প্রে জেনারেলি সেন্টেন্স কারেকশনের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যতটা সুইটেবল, প্রোনাউন যতটা সুইটেবল বা হাই ফ্রিকুয়েন্ট, টেন্স এত বেশি হাই ফ্রিকুয়েন্ট না। বাট ব্যাপারটা এমন না যে টেন্স থেকে সেন্টেন্স কারেকশনের কোশ্চেন সেট করা যায় না, এমন না। এবং যদি টেন্স থেকে সেন্টেন্স কারেকশনের কোশ্চেন দেয় এবং যদি ইচ্ছা করে আইবিএ, তাহলে খবর আছে, জাস্ট খবর আছে, এরকম বাক্য দেওয়া আছে। আচ্ছা, এখন সিকোয়েন্স অফ টেন্স, যখন কি? আমরা একটু একটু মিউট করুন সবাই। যখন আমরা সিকোয়েন্স অফ টেন্সে আসব, হ্যাঁ, যে কোনো টেন্সের ক্ষেত্রে, শুধু কন্টিনিউয়াস। তো আমরা টেন্সের নিয়মকে অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করি, রাইট ফ্রম অফ ভার্ব আর সিকোয়েন্স অফ টেন্স, মানে দুই ধরনের কোশ্চেন আসে। যখন আমাদের সেন্টেন্স কারেকশন আসে তখন সিকোয়েন্স অফ টেন্স থেকে আসে। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে জেনারেলি কি হয় যে দুইটা কাজ ঘটে, এবং দেখেন ওই দুইটা কাজ কখন ঘটতেছে, কিভাবে ঘটতেছে, এদের সম্পর্কের উপর ডিপেন্ড করে যে টেন্সটা আসলে কোন টেন্সে হবে। কাগজে কলমে রুলস দিয়ে, আমরা যদিও রুলস জোর করে আসলে দেওয়ার ট্রাই করি, সবসময় না রুলস মানে ওয়ার্ক করে না। এটা একটু মাথায় রাখবেন। তো এখন দেখেন, আমি বললাম আপনাকে যে লিসন, শি ড্যাশ ব্র্যাকেটে সিং। ভালো করে বুঝেন, সে গান গাচ্ছে, এই কাজটা রানিং, চলমান। এবং সেই সময় আমি আপনাকে বলতেছি লিসেন, শোনো। যদি গানটা চলমান না থাকতো আপনি কি শুনতেন, আমি আপনাকে কি শুনতে বলতাম? সো আমি আপনাকে কেবলমাত্র যেই অ্যাকশনটা সম্পাদন করতে বলতেছি, লিসেন, এই কাজটা মাত্র শুরু হলো, আমরা এটাকে বলতে পারি নর্মাল অ্যাকশন। এবং যেই কাজটা চলমান ছিল আমরা সেটাকে কি বলতেছি, রানিং অ্যাকশন। আমি আর একটা বাক্য লিখি, আমাকে বলবেন নর্মাল অ্যাকশন কোনটা, রানিং অ্যাকশন কোনটা। আমি আপনাকে বললাম যে স্টপ মাই ফাদার ড্যাশ ব্র্যাকেট স্লিপ। এখানে নর্মাল অ্যাকশন কোনটা, রানিং অ্যাকশন কোনটা? নর্মাল অ্যাকশন হচ্ছে স্টপ, স্টপ। আর স্লিপ স্লিপিং এটা রানিং অ্যাকশন। স্লিপিং হচ্ছে রানিং অ্যাকশন, স্লিপ হচ্ছে রানিং অ্যাকশন। এখন দেখেন তো নর্মাল অ্যাকশনটা কোন টেন্সে হচ্ছে? নর্মাল অ্যাকশনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নর্মাল অ্যাকশনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে। এবং যেটা রানিং অ্যাকশন সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। শি ইজ সিঙ্গিং, মাই ফাদার ইজ স্লিপিং। বুঝলাম?
জি ভাইয়া। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা ইটসেলফ একটা রুলস, এবং এই সংজ্ঞা ইটসেলফ একটা কনসিকুয়েন্স অফ টেন্সের রুলস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি কেউ বলতে পারেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? এনিমন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? একটা অ্যাকশন আগে ঘটেছে এখনো সেটা বিরাজমান। এখনো তার ফলাফল বিরাজমান, ফলাফল। রেজাল্ট এখনো প্রেজেন্ট। সো বুঝেন, এটাকে যদি আমি প্রেজেন্ট বলি, এটাকে যদি আমি পাস্ট বলি, অ্যাকশনটা কোথায় ঘটতেছে? অ্যাকশনটা ঘটতেছে পাস্টে, এবং এই রেজাল্টটা এখনো প্রেজেন্টে বিদ্যমান আছে। সো পাস্টে ঘটে যাওয়া অ্যাকশনটার রেজাল্ট যদি এখনো প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে এই অ্যাকশনটাকে আমরা আর পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি না। আমরা সেটাকে কি বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এই অ্যাকশনটাকে আমরা তখন বলতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা একটু মনে রাখবেন যে এই পারফেক্ট টেন্সের অবস্থানটা কোথায় থাকবে। পারফেক্ট টেন্সের অবস্থান হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের মাঝখানে। এটা হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। বুঝে গেল? এটা সবসময় মনে রাখবেন যে সময়কাল, আমি যদি এটাকে একটা সংখ্যা রেখা ধরি, এটা তো প্রেজেন্ট, এই এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এইটারও আগে কোনটা ঘটতেছে? প্রেজেন্ট পারফেক্ট। তারও আগে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। তো মনে রাখবেন যে ইনডিফিনিট টেন্সের আগে সময়ের দিক থেকে সবসময় পারফেক্ট টেন্সের অবস্থান ইনডিফিনিট টেন্সের আগে। এটা শুধু প্রেজেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য না। আপনারা পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাতে পড়ছেন না? অতীতে সম্পাদিত দুটো কাজের মধ্যে যেটা আগে সম্পাদিত হয় ওটা কি হয়? পারফেক্ট। তাহলে আমি যদি আরেকটু আগে যাই, দেখেন এটাতে পাস্ট যদি ইনডিফিনিট বলি, অতীতে সম্পাদিত দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটছে, তাহলে সময়ের দিক থেকে যেটা আগে সেটাকে আমরা বলতেছি পারফেক্ট, এবং সময়ের দিক থেকে যেটা পরে সেটাকে আমরা বলতেছি ইনডিফিনিট। সো পারফেক্ট টেন্সের অবস্থান, পারফেক্ট টেন্সটার ঘটনা সবসময় ইনডিফিনিট টেন্সটার আগে ঘটে। এটা একটু মনে রাখবেন, লাইফ ইজি হবে। বুঝতে পারছেন? জি। ওকে। তো প্রথমত এখন আমরা ওই এই যে এই সংজ্ঞাটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আমি আপনাকে বললাম আই এম টায়ার্ড। আই ড্যাশ ব্র্যাকেটে ওয়ার্ক এ লট। ভালো করে বুঝেন, আপনি অতীতে কাজ সম্পাদন করে ফেলছেন, অ্যাকশন পাস্ট, আপনি অনেক বেশি কাজ করছেন, এবং এই জন্য ফলাফল স্বরূপ আপনি এখন টায়ার্ড। এটা হচ্ছে রেজাল্ট, এবং এটা প্রেজেন্ট। তাইলে যেই অ্যাকশনটা অতীতে ঘটে গেছে সেই অ্যাকশনটাকে আমরা কি বলবো? কোন টেন্সে করবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ওয়ার্কড। বোঝা গেল? জি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন। দিস ইজ দ্য ডেফিনেশন, একদম ডেফিনেশন থেকে আসা একটা রুলস। আচ্ছা, এখন আহ এটা এই সিকোয়েন্স অফ টেন্সের জাস্ট এই এতটুকুই রুলস, আর কোনো রুলস নাই। এখন যেটা মনে রাখতে হবে, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আরো কিছু নিয়ম আছে। হ্যাঁ? কি কি? প্রথমত, একাধিকবার সম্পন্ন হয়েছে। আচ্ছা, কিওয়ার্ড গুলো জেনে রেখেন। কিওয়ার্ড গুলো এই যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, সোফার, টিল নাও। এই সোফার আর টিল নাও এটা হয়তো আপনারা জানেন না। এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং অ্যাপার্ট ফ্রম দিস, সিন্স অথবা ফর থাকলেও শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কখন হয় বলেন তো? সিন্স এবং ফর দিয়ে আমি টাইম নির্দেশ করতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কিন্তু স্টিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? স্টেট কেবলমাত্র ভার্ব বলছি, থাকলে। যখন বাক্যে স্টেট ভার্ব থাকবে। যখন বাক্যে স্টেট ভার্ব থাকবে। আচ্ছা, সো এটা গেল কিওয়ার্ড। আচ্ছা ভাইয়া, এরপরে রিনিউ। হ্যাঁ বল।
আচ্ছা ভাই, এই বলছি মানে স্টেট ভার্ব কন্টিনিউয়াস হওয়ার কথা থাকলে মানে ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা কন্টিনিউয়াস হওয়ার থাকলে কথা থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাঁ পারফেক্ট। হুম। হ্যাঁ, তো এই যে যেটা বলছেন কন্টিনিউয়াস, এটা কি মানে যে কোনো কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার? পাস্ট টেন্সের, হ্যাঁ, যে কোনো কন্টিনিউয়াস, কিন্তু আপনি জেনারেলি আসলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার তো খুব দেখি না। বাট এক্স্যাক্টলি এটাই, যে কোনো কন্টিনিউয়াস এর ক্ষেত্রেই কিন্তু এই সিকোয়েন্স মানবে ওর। ও কন্টিনিউয়াস ফর্মে বসতেই পারে না, কারণ ও স্টেট, ও অবস্থা, ও চলমান থাকবে কিভাবে, বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ। So ওই এটা সব এক সব স্টেট ভার্বের ক্ষেত্রেই, মানে সব কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, প্রেজেন্ট পাস্ট ফিউচার। আর সব পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রযোজ্য। সব পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এই যে আমরা এইখানে যেটা বলতেছি, এই নিয়মটা দেখেন। ইফ এনি ওয়ার্ক হ্যাজ অকার্ড মোর দ্যান ওয়ান টাইম, উই ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ। সো মোর দ্যান ওয়ান টাইমস, অর্থাৎ আমি বললাম আপনাকে যে আই ড্যাশ ব্রাকেটে ওয়ার্ক দ্য মুভি, আচ্ছা, ওয়াচ দ্য মুভি 3 টাইমস। এই যে 3 টাইমস বলতেছে, সো এই যে 3 টাইমস দিয়ে আমি বুঝতে পারতেছি যে একাধিকবার সম্পন্ন হয়েছে, সো আই হ্যাভ ওয়াচ দেম। এইখানে সবসময় 3 টাইমস লেখা থাকবে না, দেখেন অনেক সময় আমি বাক্যটা এভাবে আসতে দেখছি, 3 টাইমস না দিয়েও বলছে হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস ড্যাশ দ্য মুভি। এইখানেও দেখেন এই যে মেনি টাইমস ও বলতেছে, এর মানেই ও প্রকাশ করতেছে বা ও জানতে চাচ্ছে যে তুমি কতবার দেখছো, অর্থাৎ এইখানটাতে মেনি টাইমস দিয়ে আমি বোঝাচ্ছি কাজটা একাধিকবার ঘটেছে। এই মেনি টাইমস দিয়ে আমাকে বুঝতে পারতে হবে যে কাজটা একাধিকবার ঘটেছে, এইখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। সো হ্যাভ ইউ ওয়াচড দ্য মুভি, বুঝলাম? জি। এইটার সাথেই কানেক্টেড আর একটা নিয়ম আছে, ইট ইজ ফার্স্ট টাইম, ইট ইজ সেকেন্ড টাইম। হ্যাঁ। সো এখন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। সো নিয়মটা জাস্ট এরকম থাকে যে ইট ইজ ফার্স্ট টাইম অবলিক সেকেন্ড টাইম, এখানে থার্ড, ফোর্থ, মানে যে কোনো কিছু দিতে পারে, প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমি যদি বলি ইট ইজ সেকেন্ড টাইম আই ব্র্যাকেটে ভিজিট দ্য প্লেস, সো আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। বুঝলাম? ভাই ফার্স্ট টাইমের ক্ষেত্রে কেন হচ্ছে যে প্রেজেন্ট আচ্ছা, পারফেক্ট? নিয়ম কিন্তু এইটা একাধিকবারের নিয়ম না, এটা আপনি যদি কাগজে কলমে নিয়মে জানতে চান ফার্স্ট টাইম এটা, সেটা হচ্ছে এটা একাধিকবারের নিয়মটা না। ইট ইজ ফার্স্ট টাইম থাকলে কেন দিই, কারণ হচ্ছে দিস ইজ আ স্টেটমেন্ট যেটা আপনি প্রথম, এটা প্রথমবারের মতন এখন কাউকে বলতেছেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো আপনি প্লেসটা ভিজিট করে ফেলছেন, আপনি প্লেসটা ভিজিট করে ফেলছেন, অ্যান্ড দেন ইউ আর মেকিং দিস স্টেটমেন্ট। সো ভালো আগে করে হয়ে বুঝেন। গেছে, হ্যাঁ। কিন্তু আমি সো তো বলতেছি এখন। বলতেছেন এখন, সো ওই যে সেম ব্যাপার, সে এইখানকার অ্যাকশনটা প্রেজেন্ট, কিন্তু ঘটনাটা ঘটছে পাস্টে, কিন্তু এর কনসিকুয়েন্স আপনি প্রেজেন্টে পাচ্ছেন। তো সেক্ষেত্রে অতীতে ঘটে যাওয়া বুঝতে পারছি। ঘটনার রেজাল্ট যদি বর্তমান হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, নিয়ম হচ্ছে এটা। এখন পরীক্ষার হলে তো আসলে এত সময় থাকে না, এই জন্য আমি আপনাকে ডিরেক্ট বলতেছি যে ইট ইজ ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম। এইখানে এইটা কিন্তু এই একাধিকবার সম্পন্ন হওয়ার নিয়মটা না, বুঝছেন? বুঝছেন এটা? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য কি, এটা কি বলতে পারেন? মানে এমনি জানেন, এটা যে জানা লাগে খুব একটা তা না, আপনি পার্থক্যটা কি জানেন? পারফেক্টটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছে। কন্টিনিউয়াস কন্টিনিউসটা যে করতেছে আর কতক্ষণ ধরে চলবে সেটা জানি না। ব্যাপারটা তা না, আসলে ব্যাপারটা হচ্ছে কাজ কখন শুরু হয়েছে এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ধরেন এটা প্রেজেন্ট, এটা পাস্ট, কাজটা কেবল শুরু হয়ে চলমান হয়েছে, কেবলমাত্র শুরু হয়েছে, কন্টিনিউয়াস। কাজটা অতীতে এটাই শুরু যখন হয়েছে। আবার অনেক টাইম হ্যাঁ, পরে যে এটা অতীতে আবার শুরু প্রেজেন্ট হয়েছে, পারফেক্ট হয়ে যাবে। অতীতে শুরু হয়েছে, অতীতে শুরু হয়ে, অতীতে শুরু হয়ে এটা এখনো চলতেছে, পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছেন? জি। সো প্রথমত আপনারা তো সিন্স ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হয় এটা জানেন, সিন্স আর ফর থাকলে কখন পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে পারফেক্ট হবে এটাও আমি আপনাদের পড়াই ফেলছি। এখন প্রথমত এখানে যেটা জানতে হবে, যদিও মানে আইবিএ এত ইজি হবে না, এত সহজ জিনিস দিবে না, বাট রুলস আছে সেজন্য পড়াচ্ছে। সিন্স ভার্সেস ফর, কখন সিন্স আর কখন ফর জানেন? নির্দিষ্ট অনির্দিষ্ট এটা বলবেন না। না ভাই, একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এই তো ফেক কথা, এগুলো লেখা থাকে নাকি? এই পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম মানেই হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। দেখেন, কোনো ভেগ ওয়ার্ডিং আমরা যাব না, একদম স্পেসিফিক। সিন্স কখন কখন বসে, প্রথমত সাল, ধরেন আমি বললাম 1975। দিনের সময়, ধরেন আমি বললাম মর্নিং। এবং বার, আমি আপনাকে বললাম মানডে। সেই সমস্ত ক্ষেত্রে সিন্স বসবে। ফর কখন, একটা সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যা জেনারেলি এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আপনার কার্ডিনাল নাম্বার মনে রাখার দরকার নেই, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা মনে রাখলেই হবে। 1 2, সো 1 2 3 4 5 এরকম থাকবে সংখ্যা। অথবা, অথবা অথবাতে আমি যাচ্ছি, আমি এটা লিখতেছি আগে, এখান থেকে এক্সাম্পল দিলে সুবিধা হবে। আমি আপনাকে বললাম, সো নর্মালি আমি যদি এখন আপনাকে বলি যে আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 1975, বা মর্নিং, বা মানডে, কি দিবেন? সিন্স। আমি যদি সেম বাক্যটা এভাবে লিখি যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 4 আওয়ার্স, এখানে কি লিখবেন? ফর। এখন ধরেন এই ফোরটা দেওয়া নাই, এই ফোরটা দেওয়া নাই, আপনি এখানে বলতেছেন আই হ্যাভ বিন লিভিং হিয়ার, হেয়ার আওয়ার্স না বলে আমি বললাম আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ ইয়ার্স, ড্যাশ ইয়ার্স। শুধুমাত্র এই টাইমটা দেওয়া, এর আগে কোনো নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো কিছুই দেওয়া নাই, বার সাল সংখ্যা কিচ্ছু দেওয়া, জাস্ট ইয়ার্স দেওয়া। এখন আপনি কি দিবেন, ফর নাকি সিক্স? পর, ফর। মানে কি ইয়ার্স এর মানে কি? মানে বছরের পর বছর ধরে। বছরের পর বছর ধরে। তো এইটা হচ্ছে আমাদের আর একটা নিয়ম। যদি আমার এরকম টাইমের মেজারমেন্টটা এরকম প্লুরাল আকারে দেওয়া থাকে, যেমন আমাকে বললো আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, আমাকে বললো মিনিটস, মিনিটের পর মিনিট, আমাকে বললো মান্থস, মাসের পর মাস, আমাকে বললো ইয়ার্স, বছরের পর বছর, এই সমস্ত জায়গাতেও কি বসে? এই সমস্ত জায়গাতেও ফর বসে। বুঝলাম? কখন সিন্স কখন ফর বুঝলাম। জি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সিন্সের পরে যে সবসময় এরকম সংখ্যা দেওয়া থাকা লাগে তা না।
দেখেন মাঝে মধ্যে সিন্সের পরে একটা ফ্রেজ দেওয়া থাকতে পারে, স্টিল সেটা টাইম নির্দেশ করতেছে। এই জন্য আমি আপনাদের শুরুতে বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই সংজ্ঞাটা জানা জরুরি, যে কোনো একটা কাজ অতীতে শুরু হচ্ছে, অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে। যেমন আমি আপনাকে বললাম যে আই ড্যাশ ব্র্যাকেটে লিভ হেয়ার সিন্স আই মুভ টু ঢাকা। তো দেখেন আপনি যেটা এক্সপেক্ট করতেছিলেন সিন্সের পর মর্নিং থাকবে, 1975 থাকবে, এমন কিছু নাই। সিন্সের পর পুরো আস্ত একটা ক্লজ তুলে দেওয়া, যেটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা অনেক ভুল করি। তো ভালো করে বুঝেন, সিন্স আই মুভ টু ঢাকা, ব্যাপারটা অতীতে ঘটছে, অতীতে ঘটলো। সো কাজটা অতীতে শুরু হয়েছে। অতীতে শুরু হয়ে আমি এখনো বাস করতেছি ঢাকাতে, আমি এইখানে এখনো বাস করতেছি, ঢাকাতে মুভ আগে হইছি। সো ওই তখন থেকে শুরু করে এখনো আমি বাস করতেছি। তো কাজটা তাহলে কি হচ্ছে, কাজটা দেখেন এই যে পাস্টে শুরু হচ্ছে, পাস্টে শুরু হয়ে কাজটা প্রেজেন্টেও রানিং আছে। কি হবে তাহলে, কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আই হ্যাভ বিন লিভিং। বিন লিভিং হিয়ার। বুঝলাম। জি। তো এই জন্য বলতেছি নট নেসেসারি সবসময় আমরা সিন্স বা ফরের পরে টাইম পাবো, সিন্স বা ফরের পরে এরকম আস্ত একটা ক্লজও দিতে পারে। এই জন্য আমি আপনাদের বলতেছি দেখেন টেন্স সবসময় ডিরেক্ট এভাবে যদি আপনি মুখস্থ করেন না, সিন্সের আগে পাস্ট এই প্রেজেন্ট ইনডিফিনিট হলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট, বা এইভাবে মিলবে না। আপনি এখন এখানে আই হ্যাভ লিভড দিলে হবে না, কারণ আপনি এখনো বাস করতেছেন। সো এই সম্পর্কগুলা করতে পারাটা জরুরি যখন আমরা সিকুয়েন্স অফ টেন্সে যাই। রাইট ফ্রম আ ভার্বের নিয়ম ডিরেক্ট মনে রেখে হয়ে যায়। ভাই এখানে সিন্সটা কি প্রিপজিশন হিসেবে বসেছে? না ভাইয়া, সিন্স প্রিপোজিশন হিসেবে এখানে বসলে পরে ক্লজ আনতে পারতাম না। তাহলে So, কনজাংশন। হ্যাঁ, সিন্স প্রিপোজিশন হিসেবে এখানে বসছে, এই যে এইখানটাতে বসছে প্রিপোজিশন হিসেবে। এখানে শুধু সিন্স যদি বলেন কি, শুধু সিন্স প্রিপোজিশন। আর সিন্স 1975 এই পুরাটা মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এর আবার টাইম মানে সময় প্রকাশ করতেছে। বুঝছেন? জি ভাই বুঝছি। ওই যে ওখানে সিন্স আই মুভড হিয়ার, ওটা আই মুভড হিয়ার, এটা একটা টাইম হিসেবে আমি চিন্তা করে বলছিলাম। একটা শব্দ দেওয়া লাগবে ভাই, প্রিপোজিশনের পরে হচ্ছে আপনার ক্লজ আসতে পারে, শুধু কনজাংশনের পরে ক্লজ আসতে পারে। জি ভাই বুঝছি। হ্যাঁ। ওকে, আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে যাব। দুইটা কথা বলি। প্রথমটা হচ্ছে আপনাদের আজকে রাত্রের মধ্যে আমি একটা এই যে প্র্যাকটিস বুক আপলোড দিয়ে দিব। এটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং এর প্র্যাকটিস বুক। এটা আজকে ইনশাল্লাহ শেষ হয়েছে। আপনারা আর্গুমেন্ট রাইটিং এর ক্লাস করছেন না সবাই? আরো একটা ক্লাস বাকি আছে যদিও, মানে ক্লাসে দুইটাই করছেন না? জি ভাইয়া। ওখানে আকিল আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার ফরম্যাট দেখাইছে না, যে যেই 13 থেকে 15টা বাক্য আপনি আর্গুমেন্ট রাইটিং এ লিখবেন, একদম কোন বাক্যটাতে কি আসবে এটা শেখাইছে না? একদম জি ইন্ট্রোডাকশনের শুরুতে হচ্ছে আপনি ওই প্যারাফ্রেজ করবেন, তারপরে যে যেই দুইটা কারণ নিয়ে কথা বলবেন ওই দুইটা কারণ লিখবেন, তারপরের লাইনে লিখবেন যে এগ্রি করতেছেন নাকি ডিসএগ্রি করতেছেন। এরপর বডি প্যারাগ্রাফের প্রথম লাইনে হচ্ছে ওয়াই, এগুলো শেখাইছে না একদম? জি জি। হ্যাঁ, একদম এই ফরম্যাট মেনে আইবিএ, এমবিএ, আইবিএ এবং কিছু আইএলটিএস এর টপিকস। আইএলটিএস এর সব টপিকস আসলে নিয়ে লাভ নাই, কারণ আইএলটিএস এ সবসময় হচ্ছে আপনার এগ্রি বা ডিসএগ্রি টপিকস থাকে না, কখনো কখনো পার্শিয়ালি এগ্রি পার্শিয়ালি ডিসএগ্রি টপিকস থাকে। সো আইএলটিএস এর কিছু রাইটিং এগুলা কম্পাইল করে একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং এর প্র্যাকটিস শিট বানানো হয়েছে, ওইখানে ঠিক এই ফরম্যাটটা মেনটেন করে আর্গুমেন্ট গুলা লেখা আছে। অফকোর্স আপনি এটা মুখস্থ করবেন না, আপনি পড়বেন। হ্যাঁ, এন্ড আপনি এটা পড়বেন, তারপরে আপনি আপনার মতন করে এই টপিকস গুলাতে লিখবেন। এখানে কোনো মানে একদম আকিলের ওই ক্লাসে আপনি যা যা দেখছেন একদম সেম ফরম্যাট এখানে মেনটেন করা। চারটা প্যারা দেওয়া, প্রথমে ইন্ট্রোডাকশনে আকিল আপনাদের যা যা বলছে ওখানেও তাই লেখা। বডি প্যারাগ্রাফে একদম শুরুতে আপনি ওয়াই বলছেন, তারপরে হাউ বলছেন, তারপরে এক্সাম্পল দিচ্ছেন, তারপরে আউটকাম দিচ্ছেন, ওখানেও তাই সেম ফরম্যাট মেনটেন করে বিবিএর প্রিভিয়াস ইয়ার্স এর আর্গুমেন্ট রাইটিং, এমবিএর প্রিভিয়াস ইয়ার্স এর আর্গুমেন্ট রাইটিং এবং কিছু আইএলটিএস এর আর্গুমেন্ট রাইটিং, এগুলো একসাথে করে সেগুলোর অ্যান্সার দেওয়া। সো এগুলা আপনারা একটু পড়বেন। এটা আজকে রাত্রের মধ্যে আমি আপলোড দিয়ে দিব, এটা অলমোস্ট শেষ, আমি কিছু ফরম্যাটের কাজ বাজ করতেছি। এটা গেল এক। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্টাইজিং, আমার সেকেন্ড ব্যাচের, নট ইংলিশ। সো এমবিএ ব্যাচ 2 অ্যান্ড লাস্ট ওয়ান।
লাস্ট রেগুলার ব্যাচ। এখানে কিছু অ্যাডভার্টাইজিং এর দরকার, কারণ এতে আপনাদেরও কিছু লাভ আছে। আচ্ছা, আপনাদের লাভে আসতেছি একে একে। সো এই কোর্স প্রাইস হচ্ছে 7,000। বাট আপনাদের জন্য সেম, আগের ব্যাচ যারা তারা 5100 ভর্তি হয়েছে, ওই এমবিএ ব্যাচ ওয়ানে যারা ছিল তারা 5100-তে ভর্তি হয়েছে। আপনারা যদি ভর্তি হতে চান আপনাদের জন্য ওইটাই। So, বাকিটা ডিসকাউন্ট। আপনারা যারা আছেন এখন ওই সেম প্রাইসে ভর্তি হতে পারবেন। বোধহয় 47 জন নতুন ভর্তি হয়েছেন এই ব্যাচ থেকে। তো আর কেউ যদি এখন ওই যে যারা বিসিএস করতেছিলেন জুলাইয়ের ব্যাচে ভর্তি হতে চাইতেছিলেন, তারা ভর্তি হতে চাইলে এটা 5100। আপনি যদি চান ভাই আমি আরো কমাবো, আমি জানি না আপনারা মেরিট বেসড স্কলারশিপ এই ফর্মটা ফিল আপ করছেন কিনা। তো যদি না করেন, আর আপনার যদি মনে হয় যে ভাই আমি 5100 দিব না, আরো কম দিতে চাই, তো আপনি এই পরীক্ষাটা দেন। এই পরীক্ষাতে আপনি যে ডিসকাউন্ট পাবেন ওটা আমি 5100 থেকে মাইনাস করবো, 7,000 থেকে না। তো ধরেন আপনি এখানে কাট অফ ক্লিয়ার করে 1500 ডিসকাউন্ট পাইছেন, তো আপনার জন্য কোর্স প্রাইসটা তখন 3600 লাগবে। ওয়াও। একে একে আসি ভাই, আপনার জন্য 3600 রাখবো, বাট মেক শিওর এখানে কাট অফ ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু পাবেন। ওকে, তৃতীয়টা সবার জন্য। তৃতীয়টা সবার জন্য, আপনার রেফারেন্স ইউজ করে যদি কেউ ভর্তি হয়। এখন আপনার রেফারেন্স তো কিভাবে ইউজ করবে? আপনার রেফারেন্স ওকে ইউজ করার জন্য, ও যখন আমাকে বিকাশে বা নগদে টাকা পাঠাইবে রেফারেন্সে আপনার নাম লিখতে হবে। আপনার রেফারেন্স যদি ও ইউজ করে আমি আপনাকে ডিরেক্ট 500 টাকা ক্যাশ ব্যাক দিব। তো আপনার নাম যদি 5 জন ইউজ করে আমি আপনাকে এরকম 5 গুণ 500 2500 ক্যাশ ব্যাক দিব, এটা ক্যাশ ব্যাক। আপনার মোবাইলে ক্যাশ ব্যাক যাবে, মানে বিকাশে আমি আপনাকে 500 টাকা ব্যাক দিব। এটা হচ্ছে আপনার লাভ। আর যে আপনার রেফারেন্স দিবে তাকে আমি 1000 টাকা ডিসকাউন্ট দিব। সো যারা কোর্স করবেন না, যারা কোর্স করবেন, এই অফার তাদের সবার জন্য। আপনাদের সবার জন্যই মোটামুটি মনিটারি ইনসেন্টিভ আছে এখানে। So, যেহেতু আপনার রেফারেন্স ও ইউজ করতেছে, আমি চাই আপনি রেভিনিউ পার্ট হন। আর চতুর্থত, এই বান্ডেল প্রাইসিং এর এইটা একটু বলে রাখি, মানে এটা আপনার রেফারেন্সের জন্যই কাজে লাগবে। এটা রেফারেন্সের জন্যই কাজে লাগবে। এখন বান্ডেল প্রাইসিং এর জিনিসটা কি? কেউ যদি একা ভর্তি হইতে চায় ওকে আমি 7,000 টাকা নিব ওর কাছ থেকে। কেউ যদি 2 জন একসাথে ভর্তি হয় ওর কাছ থেকে আমি 12,000 টাকা নিব। তো সেক্ষেত্রে পার হেড পড়বে 6,000। কেউ যদি একসাথে 3 জন ভর্তি হয় আমি ওর থেকে 15,000 নিব। তো সেক্ষেত্রে পার হেড পড়বে 5,000। কেউ যদি 4 জন একসাথে ভর্তি হয় ওর কাছ থেকে নিব 18,000। সেক্ষেত্রে পার হেড পড়বে 4500। এটা আর কমবে না, পার হেডই 4500 থাকবে। এটা আর কমার চান্স নেই, এটা আর কমার চান্স নেই। এখন এটা আমি আপনাকে কেন বলতেছি? এটা আমি আপনাকে এই কারণে বলতেছি, সো যদি এই 4জন ভর্তি হয়েছে 18,000 দিয়ে, অ্যান্ড রেফারেন্সে আপনার নাম লিখছে, সো ভর্তি হয়েছে 4 জন, তো 4 জনের রেফারেন্সে আমি আপনার রেফারেন্স কাউন্ট করবো, অ্যান্ড এটা হচ্ছে ক্যাশব্যাক। আপনি এটা ক্যাশব্যাক পাবেন। আপনারা যদি বান্ডেল অফার অ্যাভেল করতে চান এই এটার নিচে আর যাবে না, কারণ আপনাকে আমি এমনি 5100 দিচ্ছি। তো আমি আপনার জন্য অফার এটা করতে পারি যে আপনারা যদি একসাথে 2 জন ভর্তি হন তো এই 2 জনের কাছ থেকে 9,000 দিবেন। তো সেক্ষেত্রে 4500 করে পড়বে। হ্যাঁ, তো এর নিচে আর যাবে না, 4500-র নিচে এটা আর যাবে না। তো যদি 2 জন একসাথে ভর্তি হন, অ্যান্ড সো বান্ডেল প্রাইসিং এ আপনাদের জন্য এই যে মিনিমাম প্রাইসের এইটা আপনি 2 জনের থেকেই অ্যাভেল করতে পারবেন। এখন ভাই জুলাই মাসের ব্যাচের কিছু অসুবিধা আছে, এটা আমি বলে রাখি, যেটা আমি যে কারণে বারবার বলতেছিলাম মে মাসে ভর্তি হন। জুলাই মাসে আমাকে ক্লাস কিছু কমাইতে হবে, অর্থাৎ আমি আপনাকে 60টা ক্লাস দিতে পারবো না, তাইলে আমি অক্টোবরের লাস্টের মধ্যে এটা শেষ করতে পারবো না। আমাকে ক্লাস কিছুটা কমাইতে হবে, কারণ নভেম্বরে আপনাকে মডেল টেস্ট দেওয়াইতেই হবে। নভেম্বরে আপনাকে মডেল টেস্ট দেওয়াইতেই হবে, বাট এরপরে আর রেগুলার ব্যাচ আসবে না। সেপ্টেম্বরে যে একটা ক্র্যাশ কোর্স ছাড়তে পারি, ক্র্যাশ কোর্সে আপনার টোটাল কোর্স ফি আরো, সরি, ক্লাস আরো কম, অ্যান্ড ক্র্যাশ কোর্স এটা একটু বুঝেন, মানে আপনারা যদি কখনো আপনাদের মন চাই যে অন্য কোনো কোচিং এ ভর্তি হবেন ক্র্যাশ কোর্সে,
এটা একটু বুঝেন, ক্র্যাশ কোর্স জিনিসটা কি আপনারা কি জানেন? ক্র্যাশ কোর্স আর রেগুলার কোর্সের পার্থক্য বুঝেন কি আপনারা, মানে কোচিং সেন্টার গুলোর, শুধু আমার এটা না, এটা কি জানেন আপনারা? আগে কোচিং টোচিং করছেন, ক্র্যাশ কোর্স জানেন মানে ভাইয়া কোচিং গুলা কি করে? ওখানে মানে খুব অ্যাডভান্স বিষয়গুলো শেখানো হয়, বেসিক কোনো কিছু না 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 শেখানো হয় ভাইয়া, না। এটা এটা ক্র্যাশ কোর্স না, কিন্তু ক্র্যাশ কোর্সের মেইন কনসেপ্ট এটা না। ক্লাসে যে হয়তো এটা করানো হয়, উল্টোটা করানো হয়, অ্যাকচুয়ালি অ্যাডভান্স শেখানো হয় না, বেসিক শেখায় শুধু। অ্যাকচুয়ালি উল্টোটা করানো হয় ক্র্যাশ কোর্সের, বাট কনসেপ্ট এটা না। ক্র্যাশ কোর্সের কনসেপ্ট হচ্ছে একই দিনে দুইটা লেকচারের ক্লাস হওয়া, লেকচার 1 প্লাস লেকচার 2, এভাবে টোটাল ক্লাস কমায় আনা হয়। ক্র্যাশ কোর্সের বেসিক কনসেপ্ট বুঝছেন? ক্র্যাশ কোর্সের বেসিক কনসেপ্ট এটা না যে ভাই বেসিক করাবো না অ্যাডভান্স করাবো, বা অ্যাডভান্স করাবো না বেসিক করাবো। এটা হচ্ছে ক্র্যাশ কোর্সের কনসেপ্ট। এখন লেকচার 1 প্লাস লেকচার 2 ও একসাথে নেয়, কিন্তু ও কিন্তু ক্লাস 2 + 2 4 ঘন্টা করে না, এটা ম্যাক্সিমাম 2.5 আওয়ার। তো তখন যে অনেক টপিক স্কিপ করা লাগে। এখন আমার ক্র্যাশ কোর্সের ডিজাইন যেমনই হোক ভাই, এইখানে আমাকে যেতেই হবে, কারণ আমি সেপ্টেম্বর মাসে বা অগাস্টের লাস্টে যে একটা কোর্স লঞ্চ করতেছি, আর আপনার নভেম্বরের লাস্টে পরীক্ষা। অফকোর্স ওখানে রেগুলার কোর্স হওয়ার কোনো চান্স নাই। সো রেগুলার ব্যাচার আসবে না, একটা ক্র্যাশ কোর্স আসবে কিনা ইট ডিপেন্ডস, এটা ডিপেন্ড করতেছে। বাট ক্র্যাশ কোর্স আসলে ওখানে কিন্তু এই ঝামেলাতে আরো পড়বেন, ওখানে ক্লাস আরো কমাবো। ওখানে হয়তো সব মিলে এখন কয়টা, এখন হচ্ছে 60টা হয়তো। জুন মাসের ক্লাসে 48টা ক্লাস দিব, ভোক্যাব ক্লাস, যেমন আমি ইংরেজি থেকে ভোক্যাব ক্লাস গুলো রাখবো না, এটা হয়তো রেকর্ডিং দিয়ে দিব, এবং এটা বলাই থাকবে। মানে এরকম না যে আমি বলবো আপনাকে লাইভ ক্লাস পরে রেকর্ডিং দিব, তা না, ওখানে বলাই থাকবে টোটাল 48টা লাইভ ক্লাস। তো ওইখান থেকে ধরেন আমি ভোক্যাব ক্লাসটা এলিমিনেট করবো, কিছু করার নাই, ভোক্যাব ক্লাস আমি ওদের পড়াই পারবো না। তো এরকম ম্যাথের হয়তো কিছু ক্লাস আমি হচ্ছে কম্বাইন করে এটা আর 60টা ক্লাসকে 48টা ক্লাসে নিয়ে আসবো, বা এখন যদি 54টা ক্লাস থাকে এটা হয়তো 42টা ক্লাসে নিয়ে আসবো। তারা আমি শেষ করে পারবো না। আর সপ্তাহে 4 দিন যদি ক্লাস হয়, ধরেন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 4 মাস এটা। সো টেকনিক্যালি আমি আপনার সেপ্টেম্বর, এই যে জুলাইয়ে যদি কোর্স আসে, এটা আমি 3 মাস, হয়তো 3 মাস মতন রান করাতে পারবো, অ্যারাউন্ড 48টা মতন ক্লাস নেওয়া সম্ভব হবে। হ্যাঁ, তো 48টা, তো এই জন্য বলতেছি এটাও ফুল কোর্সই হবে, কিছু জিনিস আমি কম্বাইন, হয়তো 6টা থেকে 10টা ক্লাস আপনি কম পাবেন, বাট এটা ম্যানেজেবল। ক্র্যাশ কোর্সে যে আপনি অর্ধেক ক্লাস পাবেন, অর্থাৎ ওখানে আমি ইংরেজি, ধরেন আমার 13টা গ্রামার লেকচার, ওখানে আমি ইংরেজি ক্লাস রাখবো 6 থেকে 7টা। ম্যাথে যদি 18টা লেকচার, ওখানে ম্যাথের ক্লাস রাখবো 9টা। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির এখন 10টা লেকচার, এটা 10টাতে তো যাওয়ার প্রশ্নই আসে না। এটা নর্মালি নেক্সট ব্যাচেই 5 থেকে 6টা করে ফেলবো, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস ওইখানে 10টা দিয়ে পড়া যাবে না। কারণ এবার ও যেমন ওই যে থার্ড লেয়ার পাজেল নিয়ে আপনাদের মাসুদ ভাই 2টা 3টা ক্লাস নিচ্ছে, তো ওইখানে থার্ড লেয়ার পাজেলের ক্লাস ওইটা একটা হবে। সো যখন ক্র্যাশ কোর্সে যাবো, ওখানে 2টা থেকে 3টা পাজেলের একটা ক্লাস, ক্রিটিক্যাল রিজনিং এর একটা ক্লাস, ডেটা সাফিসিয়েন্সির একটা ক্লাস, তো ব্যাপারটা তখন এরকম হবে। সো দিস ইজ নট আপনাদের জন্য, আমি এটা রিকমেন্ড করতেছি না। দিস ইজ নট রিকমেন্ডেড। যারা ভর্তি হইতে চান, সো তারা হচ্ছে এখানে ভর্তি হয়ে যান, তারা জুলাই মাসের ব্যাচটাতে ভর্তি হয়ে যান, এন্ড জুলাই মাসের ব্যাচে বেশ কিছু অফার আছে, অফার আমি আপনাদের দিয়ে দিছি। সো আপনি এখানে আনলিমিটেড লেভেলের ক্যাশব্যাক পাইতে পারেন। তো হইতে পারে যে আপনার ক্যাশব্যাক পেয়ে হয়তো ইংলিশ কোর্স টোটালি আপনি ফ্রি করে ফেলছেন, যদি আপনি 4 থেকে এরকম 5টা ক্যাশব্যাক পেয়ে যান। বাট দেন এগেন এটা আপনার কল, এখন ক্যাশব্যাকের জন্য কাউকে রেফার করেন না, যদি আপনার মনে হয় যে কোর্স কইরা লাভ হবে তাহলে রেফার করুন। আর যদি রেফার করেন, রেফারেন্সে আপনার নাম লিখলে হি উইল গেট 1000 ডিসকাউন্ট, আর সাথে 500 ক্যাশব্যাক। ওর যদি 1000 টাকার বেশি ডিসকাউন্ট লাগে, জাস্ট গো ফর দিস, গো ফর দিস। বুঝছেন? অ্যাডভার্টাইজিং বুঝছেন? জি ভাইয়া। ওকে ফাইন, পরের ক্লাসে আমরা পরের পাস্ট টেন্সে চলে যাই। তার মানে ভাইয়া সে হচ্ছে 7,000 টাকা দিয়ে ভর্তি হবে, যদি আমার রেফারেন্সে যায় তাহলে 6,000 টাকা দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 6,000 আসলে দিতে হবে না, আরো 500 কম দিতে ভাইয়া, ইনস্টলমেন্টের ওইটা এখন বলি নাই আপনাকে, মানে ইনস্টলমেন্টে এই যে ওইটা এই ব্যাচের মতোই। তো যদিও একবারে পে করে, তাহলে বোধহয় আরো 500 কম লাগবে, 1,000 ডিসকাউন্টটাও যদি একবারে পে করে তখন এটা 7,000 না, এটা হচ্ছে 6,500। ইনস্টলমেন্টে পে করলে 7,000, আর ও যদি হচ্ছে আপনার একবারে পে করে, আমি 6,500 লাগবে। তো এখান থেকে যদি 1,000 ডিসকাউন্ট পাই, টেকনিক্যালি 5,500 লাগবে তখন, 5,500 লাগবে। ওকে ফাইন।
এখন আসেন পাস্ট টেন্স। দেখেন পাস্ট টেন্স হচ্ছে ঝামেলা। পাস্ট, আপনি যত সিকুয়েন্স অফ টেন্স দেখবেন সব জায়গাতে পাস্ট থাকবে। পাস্ট ছাড়া সিকুয়েন্স অফ টেন্স জেনারেলি হয় না। পাস্ট টেন্স ঝামেলা টেন্স। সো এখান থেকে ঝামেলা শুরু। সো প্রথমত পাস্ট ইনডিফিনিট টেন্স আসে। পাস্ট ইনডিফিনিট টেন্স কখন হয় এটা জাস্ট আপনারা দেখে নিন, এগুলো খুবই সিম্পল জিনিস। এন্ড আইবিএ পাস্ট টেন্স থেকে কোশ্চেন করলে অ্যাটলিস্ট এটা দিবে না। আপনি একটু এইটা মনে রেখেন, এই যে জাস্ট এ ফিউ প্লাস টাইম প্লাস এগো, অর্থাৎ আপনাকে বললো জাস্ট এ ফিউ সেকেন্ডস এগো। এখন এই জাস্ট দেখে প্রেজেন্ট পারফেক্ট ভেবে বসেন না, এই পুরাটা মিলে একটা ফ্রেজ। অ্যাকচুয়ালি এখানে এই এগোর জন্য হচ্ছে আমরা বুঝতে পারি এটা পাস্ট টেন্স, সো ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ। আহ, তো দেখেন, আহ, এখানে পাস্ট টেন্সের প্রথম নিয়ম, ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম বা হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ টাইম অবলিক হাই টাইম, এটার মানে হচ্ছে উপযুক্ত সময়। এটার মানে কি উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় কোনো একটা কিছু করা। So, এরপরে যদি সাবজেক্ট থাকে তখন আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার ফলো করতে পারি। আমরা আজকে পাস্ট টেন্স পর্যন্ত করব, এরপরে সেন্টেন্স কারেকশনে যাব। এরপরে যে প্যারালাল স্ট্রাকচারের ক্লাস, ওই দিন ফিউচার টেন্স কভার হয়ে যাবে। প্যারালাল স্ট্রাকচারে হচ্ছে আপনার প্র্যাকটিস বেশি, রুলস কম। তো ওই দিন যে ফিউচার টেন্সেও খুব বেশি রুলস নাই, ফিউচার টেন্স আমরা ওইখানে যে কভার করবো। সো সাবজেক্ট যদি থাকে আমরা সেক্ষেত্রে ভি2 তে যাব, সাবজেক্ট না থাকলে আমরা ভি2 দিতে পারবো না। হ্যাঁ। সো আমি এখন বললাম ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে চেঞ্জ আওয়ার হ্যাবিট। অ্যান্সার কি হবে? উই হ্যাভ চেঞ্জড। এখন আমি আপনাকে বললাম আমি সাবজেক্টটা দিব না, আমি বলবো ইট ইজ হাই টাইম ব্র্যাকেটে চেঞ্জ আওয়ার হ্যাবিট। কি দিবেন এটা? তো যদি সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা এটা জাস্ট ইনফিনিটিভ করবো। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার, ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। বুঝলাম? এ পর্যন্ত বুঝছি। হ্যাভ চেঞ্জড হবে নাকি চেঞ্জড হবে শুধু? সরি, শুধু চেঞ্জড হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। হ্যাঁ। আচ্ছা, যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ইনফিনিটিভ করব, টু চেঞ্জ। বুঝলাম এই পর্যন্ত? জি। আচ্ছা, এখন এগুলো সহজ নিয়ম। এগুলা ঝামেলা সৃষ্টি করবে কখন? ঝামেলা সৃষ্টি করবে এরা যখন বড় বড় বাক্যে আসবে। আমরা বড় বড় বাক্যে যাব, বড় বড় বাক্যে যাব, আমরা একটু রুলস গুলা শেষ করব। আচ্ছা, এখন দ্বিতীয় নিয়ম কি? সিন্স। তো আবারও বলতেছি সিন্স একটু ঝামেলার ভাই, কারণ আপনি দেখছেন সিন্স কখন কখন বসে। সিন্স বসে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সিন্স বসে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আবার সিন্স পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বসে। এখন সিন্স এই সমস্ত জায়গাতে আবার কারণ প্রকাশ করে, রিজন। এই সমস্ত জায়গায়ও সময় প্রকাশ করে না, রিজন প্রকাশ করে। আর এখানে একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, বইতে কি লেখা থাকে আমি আগে একটু বইয়ের মতো করে দেখাই। বইতে কি লেখা থাকে? বইতে লেখা থাকে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়,
তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন এই বইয়ের লেখার সমস্যা কি জানেন? বইয়ের লেখার সমস্যা হচ্ছে আমি একটা বাক্য লিখবো যেখানে সিন্সের আগে কিছু থাকবে না। এই বাক্যের সমস্যা হচ্ছে আপনি যদি পড়েন সিন্সের আগে এটা থাকলে পরে ওটা হয়, আপনি দেখেন তো সিন্সের আগে এখন আর কিছু আছে? সিন্সের আগে কি কিছু আছে? না। সো আমাকে মনে রাখতে হবে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে। কিরকম? দেখেন আমার রুলস এটা এইভাবে মনে রাখবেন। সিন্স যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, সিন্স যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাইলে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। বুঝলাম? বুঝছি এটা? সো এইখানটাতে কি আছে? প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে? যখন সিন্স যুক্ত ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝছি? বুঝছি এটা? জি। এখন আমাকে বলেন এই বাক্যটা আমরা পড়বো কিভাবে? এটা হচ্ছে আর একটা নিয়ম সেন্সের। এটা কিভাবে পড়বেন? এটা কিভাবে পড়বেন? কি সিন্সের আগে পরে দিয়ে পড়বেন? না, হ্যাঁ, কিভাবে পড়বেন তাহলে এটা? সিন্স যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্টে হয় সিন্স তাহলে যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাইলে প্রিন্সিপাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। So, আমরা দেখব কোন ক্লসে গ্যাপ দেওয়া। আমরা দেখব কোন ক্লসে গ্যাপ দেওয়া। So, আমি এখন বললাম আপনাকে যে সিন্স আই ড্যাশ ব্র্যাকেট রিমেম্বার ইউ কমা আই রিকগনাইজড ইউ, সিন্স আই রিমেম্বার্ড ইউ কমা আই ড্যাশ ব্র্যাকেট রিকগনাইজ ইউ। কোনটা কি হবে? ফার্স্টেরটা হবে আই হ্যাড রিমেম্বার্ড ইউ। ফার্স্টেরটা হবে আই হ্যাড রিমেম্বার্ড ইউ। কারণ কি? তবে সিন্স যুক্ত ক্লজটা আমাদের পাস্ট, মানে প্রিন্সিপাল যে ক্লজটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা পরেরটা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট। হবে। কারণ কি ডিপেন্ডেন্ট ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। So, পাস্ট এটা ইনডিফিনিট। এইদার আই রিকগনাইজ অথবা আই হ্যাভ রিকগনাইজড। আমি সিন্স আগে নেই কারণে দেখালাম, কারণ সিন্স মাঝখানে থাকলে কি হয় এটা আপনারা অনেকবার পড়ছেন এন্ড স্টিল আপনাদের মাথায় শর্টকাট গেঁথে আছে। শর্টকাট জানলেই হবে, সিন্সের আগে পরে আগে পরে। হ্যাঁ, আমার মনে হয় না আইবি যদি সিন্সের নিয়ম দেয় ও শর্টকাট আপনাকে দিবে। আচ্ছা, সিন্স বুঝলেন। এখন অ্যাজ ইফে আসেন। অ্যাজ ইফে আমাদের এত ঝামেলা করতে হবে না। অ্যাজ ইফের মজা হচ্ছে অ্যাজ ইফ বাক্যের শুরুতে বুঝতে পারে না। হ্যাঁ, অ্যাজ ইফ বাক্যের শুরুতে বুঝতে পারে না। সো অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে কি হবে? অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে তাহলে কি হবে? অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে ঠিক এভাবে মনে রাখলে হবে। আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন অ্যাজ ইফ বা অ্যাজ দো কি প্রকাশ করে? অ্যাজ ইফ বা অ্যাজ দো প্রকাশ করে হচ্ছে অলিক কল্পনা। হ্যাঁ, আনরিয়েল, কোনো আনরিয়েল বা ইমাজিনেশন এটা প্রকাশ করে উইশের মতন। অ্যাজ ইফ বা অ্যাজ দো উইশের কাজ করে। সো তাইলে আমার যদি এখানে বি ভার্ব বসানোর দরকার হয় আমি কি বসাবো? ওয়াজ নাকি ওয়্যার?
ওয়্যার। ওয়্যার বসাবো। আচ্ছা, অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো দেখে খুশি হয়ে ওয়্যার বসাই দিয়েন না সবসময়, বিভার্ব থাকলেই কিন্তু ওয়্যার বসবে না। কারণ আমি বললাম আপনাকে আই অ্যাক্টেড অ্যাজ ইফ, আই ব্র্যাকেটে বি ম্যাড, এখানে কি ওয়্যার ম্যাড দিতে পারবেন? আই হ্যাড বিন আই ম্যাড। হ্যাড বিন ম্যাড, কারণ অ্যাজ ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট, তো অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই ধরনের এক্সাইটমেন্ট একটু কন্ট্রোল করতে হবে। আইবিএ এটা দিবে না, আইবিএ জানে যে যারা পরীক্ষা দিতে আসে ওরা এটা জানে। আচ্ছা, অ্যাজ ইফ বা অ্যাজ দো বুঝছেন, কাগজে কলমে রুলস শেষ। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে রাখি, দেখেন সিকোয়েন্স অফ টেন্স, এই যে একটা টেন্স এটা হলে আর একটা টেন্স ওইটা হচ্ছে, এর একটা কমন প্যাটার্ন আছে। দেখেন এটার ক্ষেত্রে সবসময় একটা ক্লজ ডিপেন্ডেন্ট এবং আরেকটা ক্লজ ইন্ডিপেন্ডেন্ট হওয়া জরুরি, এটা একটু মনে রাখবেন। আমরা একটু পরে বেশ কিছু বাক্য করব যেখানে দেখবেন তিনটা ক্লজ দেওয়া, ওর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো মনে রাখবেন যখন দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ওরা ইন্ডিপেন্ডেন্ট, একটা অ্যাকশনের সাথে আর একটা অ্যাকশনের কোনো সম্পর্ক নাই, ওইখানে যে কিন্তু এই সমস্ত কনসিকুয়েন্স অফ টেন্সের নিয়ম খাটে না। এই কনসিকুয়েন্স অফ টেন্সের নিয়ম তখনই খাটবে যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ আসবে, কারণ ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সময়ের উপর ডিপেন্ডেন্ট, ও ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উপর ডিপেন্ডেন্ট। সো এটা মনে রাখবেন, দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখনো সিকুয়েন্স অফ টেন্সের কোন নিয়ম ইন্ডিপেন্ডেন্ট, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখছি, দেন আমি একটা কনজাংশন আনছি, দেন আমি আবার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখছি, এই কোন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সম্পর্কে সিকুয়েন্স অফ টেন্সের কোনো নিয়ম কখনো খাটে না। এটা একটু মনে রাখবেন, এইটা একটা বিশাল বড় কনফিউশন। আপনারা একটু পরেই দেখবেন যে একটা পাশ পাস দেখে আপনারা এক পাশ পাস পারফেক্ট করে দিচ্ছেন, বাট ওদের মধ্যে কোনো সম্পর্ক নাই, কারণ ওখানে একটা বাট দেওয়া, ওখানে কোনো সিন্স ফর দেওয়া নেই। বুঝছেন? সো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন থাকবে, একটা পাস্ট আর একটা ফিউচার হতে পারে, আই ডিড ইট বাট আই উইল ডু ইট, এটা সম্ভব। কারণ এই প্রথমে আই ডিড ইট এর সাথে পরের আই উইল ডু ইট, এই দুইটা বাক্যের কোনো কানেকশন নেই। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এদের ভেতর কখনো সিকোয়েন্স অফ টেন্সের কোনো ঘটনা ঘটে না, এটা একটু আমাদের মনে রাখতে হবে। ওকে, আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের শীটে আমরা যাব না, আমরা ডিরেক্ট এখানেই বুঝি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটার মানে কি, অতীতে কোনো একটা ঘটনা কিছু সময় ধরে চলছিল, অতীতে কোনো একটা ঘটনা চলমান ছিল। দেখেন আমরা এভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাকচুয়ালি, মানে ধরেন ওই কাগজে কলমে পাস্ট কন্টিনিউয়াস টেন্স রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী পাবো না। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাকচুয়ালি হওয়াতে গেলে ওই সিকোয়েন্স অফ টেন্সের নিয়মেই যেতে হবে, এখানে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম খুব একটা নাই। সিকোয়েন্স অফ টেন্স মানেই দুইটা ঘটনা ঘটে, সিকোয়েন্স অফ টেন্স মানেই দুইটা ঘটনা ঘটে। এখন এখানে একটু আমাকে লজিক্যালি বুঝতে হবে, অনেক বইতে এটা লেখা থাকে। আচ্ছা, বইয়ের কথা আমি পরে আসতেছি, এবং মনে রাখবেন এই যে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমি এখন আপনাকে যে নিয়মটা শেখাবো, এইটা অলমোস্ট প্রতিটা বইতে ওয়ার্ডিং এ ভুল, প্রতিটা বইয়ে এই যেই ওয়ার্ডিং এর রুলসটা লেখা হয়েছে এটা ভুল, ওই শর্টকাটে কাজ করবে না, ওই শর্টকাট ওয়াইল বা ওয়েন এর ওই শর্টকাট কাজ করবে না। প্রথমত আসেন, আমি আপনাকে বললাম নীলা ড্যাশ ব্র্যাকেটে কুক ওয়েন শি বার্নড হার হ্যান্ড। ভালো করে বুঝুন, প্রথমত এটা পাস্ট টেন্সের দিকে যাবে কিভাবে বুঝবো, কারণ এখানে ভিটু আছে। এখন এখানে ঘটনাটা কি হয়েছে বোঝেন তো, ব্যাপারটা কি এরকম এক পাশ থেকে নীলা রান্না করতেছে আর এক পাশ থেকে নীলার হাত পুড়তেছে, নাকি এরকম নীলা রান্না করতেছিল, চলমান ছিল, এর কোনো একটা স্টেজে নীলার হাত পুড়ছে।
কোনটা? এক পাশ থেকে নীলা রান্না করতেছে আর এক পাশ থেকে নীলার হাত পুড়তেই আছে, এরকম কি? একটু রেসপন্স করবেন। একটা পার্টিকুলার মোমেন্টে ওর হাতটা পড়ছে। একটা পার্টিকুলার, তাহলে দেখেন রান্না করার কাজ চলমান ছিল, রানিং ছিল, এর কোনো একটা পার্টিকুলার মোমেন্ট ওর হাত পড়ছে। ওকে, দেন এগেন, যে কাজটা রানিং ছিল এটাকে আমরা কি বলি? রানিং অ্যাকশন। এবং যখন ও রান্না করতেছিল তখন কোনো একটা সময় কোনো একটা পয়েন্টে ওর হাত পড়ছে। এই যে এটাকে আমরা বলতেছি ইন্টারাপ্টেড অ্যাকশন। ইন্টারাপ্টেড অ্যাকশন। দেখেন তো ইন্টারাপ্টেড অ্যাকশনটা কোন টেন্সে হয়? ইন্টারাপ্টেড অ্যাকশন কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনিট। আর রানিং অ্যাকশন? পাস্ট কন্টিনিউয়াস। এখন আমি আপনাকে বলে দিচ্ছি যে আমি এখন দুইটাতেই ব্লাঙ্ক দিব। আপনার এটা পাস্ট টেন্সেই করতে হবে, আপনি প্রেজেন্টে করতে পারবেন না। এটা পাস্ট টেন্সে করতে হবে, এটা জাস্ট আমি বলে দিচ্ছি। নর্মালি প্রেজেন্টেও কারেক্ট, কারণ যদি আমি আপনাকে ক্রিয়ার কাল নির্দেশ না করে দিই তাহলে আমি যে কোনো, এটা পাস্ট প্রেজেন্ট যে কোনোটাতেই করতে পারবো। এখন আমি স্পেসিফিক করে দিচ্ছি, এখানে পাস্ট টেন্সেই করতে হবে আপনাকে। আমি এখন বললাম আপনাকে আই ড্যাশ ব্র্যাকেটে স্লিপ ওয়েন ইউ ড্যাশ ব্র্যাকেটে কল মি। আমার প্রথম প্রশ্ন, এখানে কোনটা রানিং অ্যাকশন আর কোনটা ইন্টারাপ্টেড অ্যাকশন? অ্যান্সার জানতে চাই না এখন। কোনটা রানিং অ্যাকশন, কোনটা ইন্টারাপ্টেড অ্যাকশন? রানিং অ্যাকশন হচ্ছে স্লিপ আর ইন্টারাপ্টেড অ্যাকশন কল। আমি ঘুমাচ্ছিলাম, চলমান ছিল, এবং সেই সময় আপনি আমাকে ফোন দিচ্ছেন, ইন্টারাপ্টেড। কোন একটা পয়েন্টেই কাজটা করছে। বুঝছি এই পর্যন্ত? এটা বুঝছি। রানিং আর ইন্টারাপ্টেড এটা বুঝছি। সবাই কি রানিং অ্যাকশন ইন্টারাপ্টেড অ্যাকশন বুঝছি? জি ভাই, বুঝছি। এখন আমার প্রশ্ন, উত্তর কি হবে তাহলে? অ্যান্সার কি? I was sleeping Was sleeping called. when you called me. হোয়াট ইফ একটাও ইন্টারাপ্টেড অ্যাকশন না, দুইটাই রানিং অ্যাকশন? কিরকম? দেখেন এখানে তো একটা কাজের সাথে আর একটা কাজের সম্পর্ক আছে। আমি ঘুমাচ্ছিলাম, কেউ আমাকে ফোন দিচ্ছে, আমি রান্না করতেছিলাম, ওর একটা ফাঁকে আমি হাত পুরাই ফেলতেছি। সো কোনো একটা কাজ ঘটতে ঘটতে আমার সাথেই আর একটা কাজ ঘটতেছে। এখন দুইটা কমপ্লিটলি দুইটা আলাদা ইন্ডের কাজ, একটার সাথে আর একটা এভাবে কানেকশন নাই এবং দুইটাই রানিং। দেখেন কিরকম, আমি আপনাকে বললাম যে আই ড্যাশ ব্র্যাকেটে স্লিপ ওয়েন ইউ ড্যাশ ব্র্যাকেটে প্লে। এখন কি হবে বলেন তো? So, আমি ঘুমাচ্ছি, চলমান, আমি ঘুমাচ্ছিলাম, চলমান ছিল, এবং আপনি আপনার মতন তিনটা এখানে খেলতেছিলেন। কন্টিনিউয়াস হয়ে যাবে। হ্যাঁ, আপনি আপনার মতন খেলতেছিলেন। তো ঘুমানোর কাজও রানিং, আবার আপনি আপনার মতন খেলতেছেন, এটাও রানিং। সো দুইটাই রানিং অ্যাকশন। কি করব এখন? দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ স্লিপিং ওয়েন ইউ ওয়ার প্লেইং। আমি আপনাদের কেন বলছি এখন যে বইয়ের এই নিয়মটা অ্যাভয়েড করবেন? বইতে কি লেখা থাকে? বইতে লেখা থাকে ওয়েন বা ওয়াইল যুক্ত ক্লজ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাইলে প্রিন্সিপাল ক্লজ, ওইখানে কোনো এই ইন্টারাপ্টেড রানিং এর কোনো কিচ্ছু নাই, তাইলে প্রিন্সিপাল ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এখন আমার প্রশ্ন, দেখেন তো, ওয়েন যুক্ত ক্লজ যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হইছে, প্রিন্সিপাল ক্লজ কি তখন পাস্ট ইনডিফিনিট টেন্সে হইছে? না, হইছে। আচ্ছা, ইভেন ইভেন এই নিয়ম, এই নিয়মটা আমি কমপ্লিটলি উল্টাই দিচ্ছি এখানে। দেখেন আপনি বলছেন ওয়েন বা ওয়াইল যুক্ত ক্লজ যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ওয়েন বা ওয়াইল যুক্ত ক্লজ যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এখানে ওয়াজ করেন কেন? হ্যাঁ, ওয়েন বা ওয়াইল যুক্ত ক্লজ যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজ তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখেন তো এটা উল্টাই গেছে না? এখানে ওয়েন যুক্ত ক্লজ কিসে দিছি আমি, পাস্ট ইনডিফিনিট। এবং প্রিন্সিপাল ক্লজ পাস্ট কন্টিনিউয়াস। কারণ এমন কোনো নিয়ম নাই ওয়েন যুক্ত ক্লজ যদি রানিং অ্যাকশনটাকে বোঝায় তাহলেও পাস্ট কন্টিনিউয়াস হবে,
ওয়েন যুক্ত ক্লজ যদি ইন্টারাপ্টেড অ্যাকশনটাকে বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেয়ার ইজ নো সাচ রুলস যেখানে ওয়াইল যুক্ত ক্লজ সবসময় আমার পাস্ট কন্টিনিউয়াস, প্রিন্সিপাল ক্লজ পাস্ট ইনডিফিনিট হইতে হবে। কারণ ওই যে একটা বস্তা পচা এক্সাম্পল এই যে ব্রিটিশ আমল থেকে দিয়ে আসতেছে, ওয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল দ্য ডগ বাইট মি, এই দ্য ডগ বিট মি, এই বস্তা পচা এক্সাম্পলের ক্ষেত্রে এই নিয়মটা খাটছে যে আমি স্কুলে যাচ্ছিলাম, চলমান ছিল, তখন আরেকটা কুকুর আমাকে কামড়াইছে। সো এই বস্তা পচা এক্সাম্পলই আমরা দিয়ে আসতেছি, সেজন্য এই বস্তা পচা রুলসটা এখন এক্সিস্ট করে, বাস্তবে এই রুলসের এক্সিস্টেন্স নাই। বুঝতে পারছি? জি। ওকে, সো এই নিয়ম আমরা পড়বো না, এই আমাদের শীটে কিন্তু ওই রানিং অ্যাকশন আর ইন্টারাপ্টেড অ্যাকশন দিয়ে লেখা। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? অতীতে ঘটা কোনো কাজের ফলাফল অতীতেই রয়ে গেছে। না, অতীতে সম্পাদিত দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স। এখান থেকে আমরা আরো বেশ কিছু রুলস জেনারেট করতে পারি, সংজ্ঞাটা বেশ ইম্পর্টেন্ট। সো ভালো করে বুঝেন, এইটা হচ্ছে আমার সংখ্যা রেখা, যেখানে এই মাঝখানেরটাকে আমি প্রেজেন্ট ধরতেছি, এবং এর আগে যেটা ঘটছে আমরা ইনডিফিনিট ধরতেছি, এবং এর আগে যেটা ঘটছে সেটা পাস্ট ইনডিফিনিট। এখন আমাকে যেটা বলতেছে অতীতে সম্পাদিত দুটো কাজের মধ্যে যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট, এবং এরও আগে যেটা ঘটছে সেটা পাস্ট পারফেক্ট। এবং এখান থেকে এই কনসেপ্টটা আসে, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে পাস্ট অফ পাস্ট। এই পাস্ট ইনডিফিনিটেরও পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। সো রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমাকে এই পাস্ট অফ পাস্ট মনে রাখতে হবে, কারণ সবসময় দুটো কাজ ঘটবে না, সবসময় দুটো কাজ ঘটবে না। এই জন্যই আমরা দেখছিলাম যে যখন উইশ ছিল তখন আমরা পাস্ট ইনডিফিনিট বসাচ্ছিলাম, কিন্তু যখন আমি উইশকে উইশড বানাই ফেললাম, তখন ওটা আবার পাস্ট পারফেক্ট হয়ে গেছে। কারণ এই যে উইশড যখন আমি বলতেছি, সো উইশ ছিল পাস্ট, উইশড যখন বললাম ওটা হয়ে গেল পাস্টেরও পাস্ট। তো এই পাস্টেরও পাস্ট এই কনসেপ্টটাই বল। এখন পাস্ট পারফেক্ট টেন্সের সাথে সবচেয়ে কানেক্টেড নিয়ম ছোটবেলা থেকে যেটা পড়ছেন বিফোর আফটার, অ্যান্ড এই বিফোর আফটারেও আপনারা খুব সুন্দর একটা শর্টকাট শিখছেন। শর্টকাটটা মোটামুটি এরকম যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা মোটামুটি এটা শিখছেন। এখানে সমস্যা কোথায়? সমস্যা তেমন কিছুই না। সো যদি একটা সেট হয়ে যায় তাহলে আমরা তো জানি আর একটা সেট করে ফেলাই যায়, আর একটা সেট করে ফেলাই যায়। এখানে সমস্যা যেটা, সমস্যাটা হচ্ছে সিন্সের সমস্যার মতন, যে আমি একটা বাক্য দিব যেখানে আফটারের পরে কোনো কিছু এক্সিস্ট করবে। সো আপনি পড়তেছেন আফটারের পরে বিফোরের আগে, এখন আফটারের আগে বা বিফোরের আগে এখন আর এক্সিস্ট করবে। সো এখানেও আমাদের কাজ সেম, আমাদের কাজ হচ্ছে বিফোর যুক্ত ক্লজ, বিফোর যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমাদের কাজ কি আফটার যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, এটা মনে রাখবো। বিফোর যুক্ত ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই দুইটা যদি আমরা মনে রাখি, তাহলে আর একটা যেই ক্লজ থাকতেছে ওইখানে যে কোন দুইটা টেন্সের মধ্যে সম্পর্ক, ইনডিফিনিট আর পারফেক্ট। সো বিফোর যুক্ত ক্লজ আমরা পাস্ট ইনডিফিনিট মনে রাখলাম, তাহলে আরেকটা ক্লজে পাস্ট পারফেক্ট বসবে। আফটার যুক্ত ক্লজ আমি পাস্ট পারফেক্ট মনে রাখতেছি, তাহলে আরেকটা ক্লজে পাস্ট ইনডিফিনিট বসবে। রুলস মনে রাখার উপায় বুঝছেন? জি। আচ্ছা, এটা গেল বিফোর আফটারের নিয়ম। এখন বিফোর আফটারের নিয়মের থেকেও আমাদের এখানে সবচেয়ে বেশি কাজে দিবে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা। সবসময় বিফোর আফটার দিয়ে কুলায় পাবেন না। তো সংজ্ঞাটা মনে রেখেন, সংজ্ঞার অ্যাপ্লিকেশন আমরা যখনই এক্সারসাইজে যাব তখনই দেখতে পাবো। আচ্ছা, আপনাদের কি নো সুনার হ্যাট পড়ানো হয়েছিল? নো সুনার হ্যাট জি ভাই, পড়াইছিলেন। পড়াইছে। তো ওইখানটাতে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সই ঘটে। তো আমি আরেকবার জাস্ট একটু রিভাইজ দেই। তো নো সুনারের সাথে কার সম্পর্ক? দেন
হার্ডলি ডট ডট বিফোর এবং স্কার্সলি ডট ডট ওয়েন। আমাকে যখন আমার টিচার পড়াইছিল আমাকে বলছিল নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, দেয়ার ইজ নো সাচ থিংস। পৃথিবীতে নো সুনার হ্যাড বলে কিছু নাই। পৃথিবীতে নো সুনার হ্যাড বলে কিছু নাই। এখানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে? এখানে যেটা ঘটতেছে জাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের ঘটনাটাই ঘটতেছে। এই নো সুনারের সাথে যেই অ্যাকশনটা বসাচ্ছি, হার্ডলির সাথে যে অ্যাকশনটা বসাচ্ছি, স্কার্সলির সাথে যে অ্যাকশনটা বসাচ্ছি, আমি যদি এগুলাকে বাংলা করি তাহলে আমরা নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। পুলিশ থিফটাকে দেখার আগেই থিফ দৌড় দিছে। সো আগে থিফ দৌড় দিছে, সরি, হ্যাঁ কি জানি, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। সো ভালো করে বুঝেন, থিফটা প্রথমে পুলিশকে দেখছে, এরপরে থিফটা দৌড় দিছে। কোন কাজটা আগে ঘটছে? থিফটা পুলিশকে দেখছে, এই কাজটা আগে ঘটছে। তো আমি এজন্য বলতেছি নো সুনার হ্যাড দ্য থিফ সিন। তো আমরা যদি এটা বাংলা করি আমরা দেখবো নো সুনারের সাথে যে অ্যাকশনটা বসতেছে, হার্ডলির সাথে যে অ্যাকশনটা বসতেছে, স্কার্সলির সাথে যে অ্যাকশনটা বসতেছে, এটা হচ্ছে ওই দুটো কাজের মধ্যে সম্পাদিত প্রথম কাজটা, আগে ঘটে যাওয়া কাজটা। এজন্য আমরা বলতেছি নো সুনার যুক্ত অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ভালো করে বুঝেন। আবারও বলতেছি দেয়ার ইজ নো সাচ থিংস কল্ড নো সুনার হ্যাড। তাহলে যেই অংশে কাজ আগে ঘটে সেই অংশে পাস্ট পারফেক্ট, যেই অংশে কাজ পরে ঘটে সেই অংশে পাস্ট ইনডিফিনিট, যে অংশে কাজ পরে ঘটে সেই অংশে পাস্ট ইনডিফিনিট, যে অংশে কাজ পরে ঘটে সেই অংশে পাস্ট ইনডিফিনিট। এ পর্যন্ত বুঝছি? এ পর্যন্ত বুঝছি? জি। এবার বাক্যের শুরুতে আমরা কি পাচ্ছি? নেগেটিভ অ্যাডভার্ব। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। কিন্তু আমরা বাক্যের শুরুতে পেয়েছি নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব থাকলে গ্রামারের একটা বিশেষ রুলস মেনে চলতে হয়। ওই রুলসটাকে কি বলে? ইনভার্সন। ইনভার্সন। সো নো সুনার, হার্ডলি আর স্কার্সলির কারণে এখন এই অংশটাতে ইনভার্সন ঘটবে। সো ইনভার্সন যখন ঘটবে তখন কি হবে? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে। সো এই যে এটা ছিল স্ট্রাকচার, এবার অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়েছে। অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যান। অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যান। এই স্ট্রাকচারের জন্য কিভাবে হয়েছে বুঝছেন? জি। হ্যাঁ। সো দেয়ার ইজ নো সাচ থিংস কল্ড নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড বলে পৃথিবীতে কিছু নেই। নো সুনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট বিফোর, স্কার্সলি ডট ডট ওয়েন, এগুলারে বলে কোরিলেটিভ কনজাংশন। একটা আরেকটাকে ছাড়া বুঝতে পারে। কিন্তু এই হ্যাড নো সুনারের সাথে এটার কোনো সম্পর্ক, মানে সম্পর্ক অ্যাকচুয়ালি হয়ে যায় কিন্তু নো সুনার হ্যাড বলে কোনো কিছু এক্সিস্ট করে না। নো সুনার ডট ডট দেন। এটা গেল আমার পাস্ট পারফেক্ট টেন্স। ভাইয়া এখানে অন্য কোনো টেন্স বসে না? অন্য কোনো টেন্সও তো বসে, সেক্ষেত্রে ওই সিকোয়েন্স অনুযায়ী বসবে। সিকোয়েন্স অনুযায়ী বসবে, বাট প্রেজেন্টে আসলে ফেলানোটা একটু ঝামেলা। মানে ওই বাংলা মিনিং করতে গেলে বুঝবে না, আসলে এদেরকে প্রেজেন্টে নিয়ে যাওয়াটা ঝামেলা। এটা যখন ওই যে বাংলা মিনিং বললাম যে পুলিশ দেখা মাত্র চোর দৌড় দিল, বা হচ্ছে তোমাকে দেখার আগেই আমি চলে গেলাম, এই যে অতীতের ব্যাপারটা চলে আসে আর কি বাংলা মিনিং করতে গেলে। এজন্য আমি পার্সোনালি কখনো আসলে ফিউচার বা প্রেজেন্ট টেন্সের ব্যবহার দেখি নাই। যদি কখনো আসে হ্যাড কিন্তু এই হ্যাডের মতো থাকবে না, যদি কখনো ফিউচার আসে ওই উইল চলে আসবে, বুঝছেন? হ্যাঁ, তাহলে হচ্ছে নো সুনার অংশে দেখা যাচ্ছে উইল দ্য পুলিশ। ধরে নেন, ধরে নেন, ধরে নেন ব্যাপারটা এরকম ঘটলো। প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নেন আলোচনার স্বার্থে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি হইতো? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস দিচ্ছে, তাই তো? নোসনারের জন্য ইনভার্সন হয়ে তাহলে তখন কি লিখতেন? হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি। তখন এই অংশটাতে কি আসতো? এই অংশটাতে তখন প্রেজেন্ট ইনডিফিনিট আসতো, বুঝছেন? জি ভাই। হ্যাঁ। এখন যদি ফিউচার আসে সেক্ষেত্রে আপনার ফিউচার তাহলে আসলে ওইটাই ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্টে যাবে। সো আপনি তখন এখানে উইল হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, উইল হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, উইল হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি। দেন বা বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট, এইটা ভাইয়া বাক্য দেখে বুঝতে হবে। ফিউচার পারফেক্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটও বুঝতে পারে, ফিউচার পারফেক্টের সাথে ফিউচার ইনডিফিনিটও বুঝতে পারে। এটা অ্যাকচুয়ালি বাক্য দেখে বুঝতে হবে।
বাট সম্ভবত ফিউচার ইনডিফিনিট দেওয়া যাবে না, কারণ সাধারণত আমরা ডিপেন্ডেন্ট ক্লসে ফিউচার টেন্স দিতে পারি না। তো প্রবাবলি এইখানটাতে প্রেজেন্ট ইনডিফিনিটই থাকবে, এখানে যে চেঞ্জ হবে। বুঝছেন? জি ভাই, হ্যাঁ। মানে এই যে দেন বা বিফোরের পরে দেখা যাচ্ছে যে ফিউচার ইনডেফিনিট আমরা দেন ইউজ বা করতে পারি না। বিফোরের পরে ফিউচার ইনডিফিনিট মানে বাক্য যদি একান্তই মিনিং এর ডিমান্ডে ফিউচার ইনডিফিনিট টেন্স না চায়, নর্মালি আমরা ডিপেন্ডেন্ট ক্লসে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি না। সো এখানে দেন বললাম না যে নো সুনার ডট ডট দেন, দেন তো ক্লজ মার্কার, বিফোর ক্লজ মার্কার, ওয়েন ক্লজ মার্কার, এর পরের অংশটা ও হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝছেন? জি ভাই। হ্যাঁ। এখন আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সরি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা জিনিস আমি আপনাকে একটু বলে রাখি, দেয়ার ইজ নো সাচ থিংস কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্স রিয়েল লাইফে এক্সিস্ট করে না। আমি এর সাথে আপনাকে আরো একটা জিনিস আজই দেখাই দিই। বাস্তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এক্সিস্ট করে না। দে ডু নট এক্সিস্ট। এদেরকে স্ট্রাকচারের স্বার্থে আমার বসাতে হয়। স্ট্রাকচারের স্বার্থে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বসাতে হয়। স্ট্রাকচারের স্বার্থ কি? আমি আপনাকে বললাম আই ড্যাশ ব্র্যাকেটে রিড সিন্স মর্নিং, এই বাক্যটাতে আপনি কি অ্যান্সার করবেন? এই বাক্যটাতে কি অ্যান্সার করবেন? Have been হ্যাভ বিন, তারপর have been reading. এখন এই সেম বাক্যটা আমি লিখবো আই ড্যাশ ব্র্যাকেটে রিড সিন্স মর্নিং লাস্ট ইয়ার। এখন এখানে কি ঘটবে? আপনি I সিন্স মর্নিং এর জন্য কি আনতেন? পারফেক্ট কন্টিনিউয়াস। আর লাস্টের জন্য, লাস্ট ইয়ারের জন্য আপনাকে আবার কি আনতে হবে বলুন তো? পাস্ট। এই দুয়ে মিলে কি হলো তাহলে বলুন তো? past perfect continuous. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমাকে এখন লিখতে হবে কি? হ্যাড বিন রিডিং। আমি এই জন্য বলতেছি মিনিং এর স্বার্থে না, স্ট্রাকচারের স্বার্থে আমরা ফোর্সফুলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আনি। আপনি যদি রিয়েল লাইফে বলেন দেয়ার ইজ নো সাচ থিং কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আমি এখন এই বাক্যটাকে আপনাকে এভাবে বলবো আই ড্যাশ রিড সিন্স মর্নিং নেক্সট ইয়ার। সো সিন্স মর্নিং পারফেক্ট কন্টিনিউয়াস, নেক্সট ইয়ার ফিউচার, দুয়ে মিলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝলাম? বুঝছি। জি জি। ভাই। এখন নট নেসেসারি এই স্ট্রাকচারেই, মানে স্ট্রাকচার ডিমান্ড সবসময় এরকম হবে। ধরেন আমি বললাম আই ড্যাশ ব্র্যাকেটে ওয়েট ফর ইউ সিন্স মানডে বিফোর ইউ ফাইনালি কল্ড মি। সো ভালো করে বুঝেন, বিফোর যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আরেকটা ক্লজের কি হওয়ার কথা? পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু ও আমাকে আবার সিন্স মন্ডে দিয়ে একটা রানিং অ্যাকশনের ভাইব দিচ্ছে। তো তাহলে পাস্ট পারফেক্ট আবার রানিং অ্যাকশন, এই দুটো মিলে কি হয়ে যাবে তখন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতেছেন কি যে কিভাবে আমাদের স্ট্রাকচারের স্বার্থে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আনা লাগতেছে? বুঝছেন? বুঝছেন?
বুঝছেন, এটা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। সো এই যে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা মনে রাখবেন, দিস থিংস ডু নট এক্সিস্ট, দিস থিংস ডাজন্ট এক্সিস্ট, বাট স্ট্রাকচারের সাথে আমাকে আনতে হয়। এখন ভাই আমাকে প্র্যাকটিস প্রবলেমে যেতে হবে। প্র্যাকটিস প্রবলেমে যেতে হবে। আমি কিছু ট্রিকি ট্রিকি জিনিস আপনাকে করাবো। আগে আমরা একটু সেন্টেন্স কারেকশনে যাই। ওকে, আমাকে প্রথমে করেন, 1 নাম্বারটা করেন আগে। 1 নাম্বারটা করেন। 1 নাম্বারটা করেন, 1 মিনিট টাইম। কোনটা হবে? কোনটা হবে? এনিওয়ান, এনি গেস? আপনারা না বললে আমি ধরে ধরে জিজ্ঞেস করবো। প্রিয়াঙ্কা আপু, কোনটা হবে? প্রিয়াঙ্কা আপু নাই। হ্যাঁ, ডি হবে অ্যান্সার। ব্যাখ্যা দেন। এখানে হচ্ছে প্রিন্সিপাল আচ্ছা, ক্লজ আমি যেটা ব্যাখ্যা দিই। আছে। আমি ব্যাখ্যা দিই। ওকে, প্রথমত দেখেন, আমি আপনাকে আরো সুন্দর জিনিস দেখাই। অপশন বাদ দিব আগে, হ্যাঁ। অপশন বাদ দিব, এই টেন্সের ঝামেলাতে যাওয়ার আগে আগে দেখি অন্য কোনো ভাবে বাদ দেওয়া যায় কিনা। আপনারা কি এটা জানেন, এত থেকে এত, 2001 থেকে 2004, 2010 থেকে 2020, এই যে এত থেকে এত বোঝাতে আমরা কোন ফ্রেজ আনি? এটা কি জানেন? এটা কি জানেন? ফ্রম টু। ফ্রম ডট ডট টু। সো ফ্রম ডট ডট টু, ফ্রম এক্স টু ওয়াই, মানে এক্স থেকে ওয়াই। ফ্রম 2000 টু 2003, এর মানে কি 2000 থেকে 2003। প্রথমত, প্রথমত দেখেন, এরকম আমি একটা টাইম ফ্রেম পাচ্ছি, সো এখানে বিটুইন আসার কোনো চান্স নাই। আমার এখানে কি দিতে হবে? ফ্রম 2001, ফ্রম 2001 টু 2004। তো তাহলে দেখেন এই বিটুইনের জায়গায় একটা ফ্রম বসবে, বিটুইনের জায়গাতে একটা ফ্রম বসবে। সো যেই যেই অপশনে বিটুইন আছে আমি সেই সেই অপশন বাদ দিতে পারি। সো উই ক্যান এলিমিনেট এ, উই ক্যান এলিমিনেট সি। এ আর সি কেন বাদ দিছে বুঝছেন? জি ভাইয়া। এখন এইটা একটু মনে রাখবেন, এই যে এই
টেন্স নিয়ে যদি কখনো ঝামেলা দেখেন না, মানে এইটার আগে টেন্স বাদে আর কতভাবে অপশন বাদ দেওয়া যায় এটা একটু দেখবেন। হ্যাঁ, ওকে ফাইন। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে আমরা আবারও দেখবো টেন্স বাদে বাদ দেওয়া যায় কি। আমাকে বলেন তো, এই যে বাক্যটা, যেটা আন্ডারলাইন অংশ ছাড়া, এই যে যে অংশটা, এটা কি একটা ফ্রেজ নাকি এটা একটা ক্লজ? এটা কি বলতে পারেন? এটা অ্যাকচুয়ালি একটা ক্লজ না, এটা দুইটা ক্লজ। দেখেন এখানে আবার এন্ড দিয়ে যুক্তও করছি। টিপিক্যাল হাউস হোল্ড সেভিং, আমার সাবজেক্ট প্লামেটেড একটা ভার্ব, এন্ড দ্য মিডিয়ান হাউস হোল্ড ডেল্ট একটা সাবজেক্ট ক্লোজ একটা ভার্ব। তাইলে এই যে আমরা এখানে একটা ক্লজ লিখলাম, এখানে আমরা হচ্ছে এখানে এই যে while the stock market was bouncing back, এটা একটা ক্লজ। ইউএস ফ্যামিলিজ আর স্টিল রিলিং ফ্রম দ্য রিসেন্ট রিসেশন, এটা একটা ক্লজ। দুইটা ক্লজ লিখলাম আমরা। এরপর আমি আরেকটা ক্লজ আনতেছি, এটার জন্য কানেক্টর লাগবে না? কোন একটা কনজাংশন লাগবে না? জি ভাইয়া। লাগবে। কনজাংশন লাগবে। এখন এ নাম্বার অপশন, আচ্ছা এখন আমরা বি ডি ই নিয়ে চিন্তা করবো, এ তো আমি কেটেই ফেলছি। এখন দেখেন আমরা ডি আর ই নাম্বার অপশনে কনজাংশন হিসেবে এই যে সেমিকোলন পাচ্ছি, যে এন্ড এর কাজ করে। ওকে ফাইন, এন্ড এর কাজও করলো। এই যে বি নাম্বার অপশনে কোনো সেমিকোলন নাই, তো আমি বিও বাদ দিতে পারি। বাদ দিচ্ছেন? দিলাম। বাদ দিলাম। ওকে ফাইন। এখন আমাকে বলেন এটা কোন টেন্সে আছে। আচ্ছা এখন আসেন, এখন আর টেন্স ছাড়া উপায় নেই। এখন প্রশ্ন, এখানে কনসিকুয়েন্স অফ টেন্স কাজ করবে নাকি করবে না? এটা ডিপেন্ড করবে কিসের উপর? এই যে যেই দুটো ক্লজ আমাকে দিছে, ওরা কি দুইজনই ইন্ডিপেন্ডেন্ট নাকি কেউ একজন ডিপেন্ডেন্ট? সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিনা কিভাবে বুঝবো? এন্ড অর বাট সেমিকোলন এগুলো দেখে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, এন্ড থাকবে, অর থাকবে, বাট থাকবে, সেমিকোলন থাকবে। এগুলা দেখে আমি বুঝবো এরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে দুইটা। কিন্তু যদি ডিপেন্ডেন্ট ক্লজ হয় তাহলে কি এই যে এই ক্লজ মার্কার গুলো থাকবে, while, ইফ, সিন্স, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যেগুলো সেগুলো থাকবে। এখন এখানে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার পাচ্ছি, তার মানে টেন্স ওয়ার্ক করবে। করছে? এখানে কনসিকুয়েন্স অফ টেন্স আমাকে দেখতে হবে, তাই তো? তার মানে একটা ক্লজ আর আরেকটা ক্লজের টেন্স সম্পর্কিত। এ পর্যন্ত বুঝছি? জি ভাইয়া। হ্যাঁ, তো দেখেন ওই while এর ওই নিয়ম যদি আপনি পড়েন, যে while থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আপনি এই নাম্বার অ্যান্সার করে চলে আসবেন। So, এই সব এই জন্য ভুলে যেতে হবে। ওকে ফাইন। এখন আমাকে বলেন কোন সময়ের অ্যাকশন বোঝাচ্ছে? কোন সময়ের অ্যাকশন বোঝাচ্ছে? এই ডি আর ই নাম্বার অপশনে কোন সময়ের অ্যাকশনটা কমন? বর্তমানের অ্যাকশন। বর্তমানের অ্যাকশন কমন, প্রেজেন্টের অ্যাকশন কমন। তাহলে আমার অ্যান্সারটা কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্ট। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্টের সম্পর্ক দেখছেন কখনো? প্রেজেন্ট। ভুলে। সো এইখানটাতে পাস্ট আছে, সো আমি ই নাম্বার বাদ দিলাম, ডি অ্যান্সার। আমি আবারও বলতেছি, টেন্সের ঝামেলায় যদি পড়েন, এই টেন্স বাদে বাকি যা যা ভাবে বাদ দেওয়া যায় সবভাবে বাদ দিয়ে নিবেন। টেন্স মানেই ঝামেলা, এটা একটু মনে রাখবেন। বিশেষ করে এরকম বড় বাক্য, ছোট বাক্যের টেন্স বোঝা যায়, বড় বাক্যের টেন্স বোঝা যায় না সবসময়। ইভেন কাগজে কলমে আপনাকে আমি যত রুলস শেখালাম, আপনি কোনো রুলস এটাকে ফেলতেও পারবেন, এন্ড সবগুলা রুলসে পড়বেও না। রুলসে পড়বে এইগুলা, এর আগে আপনি যেগুলা দেখতেছেন, এই যে ছোট ছোট ফিল ইন দা ব্ল্যাঙ্ক, এখানে সব রুলসে পড়বে, সব। সেন্টেন্স কারেকশন সব সময় রুলসে ফেলতে পারবেন না। আপনারা 3 নাম্বারটা সলভ করবেন। আমি একটু ফোনে কথা বলবো, 1 মিনিট টাইম। আচ্ছা, যদিও এটা ফিউচার টেন্সের নিয়ম, আমি আপনাকে তারপরও এটা করাই দেই। এটা করানোর একটা রিজন আছে। এটা করানোর রিজন, এখানে 3টা ক্লজ। 3টা ক্লজ আমাকে বলতে হবে কোন 2টা ক্লজের মধ্যে সম্পর্ক আছে আর কোন ক্লজটার সাথে বাকিগুলোর কোনো সম্পর্ক নাই। দেখেন এখানে একটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ, দেখছেন?
তো এটা এর মতন থাকবে, এর সাথে বাকিদের কোনো সম্পর্ক নেই। এইবার আসেন বাই দা টাইম, এই যে এইখানে ক্লজ মার্কার আছে, এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। মিশেল ইজ অলওয়েজ লেট, এই অংশটার সাথে বাকি দুইটা ক্লজের সম্পর্ক নাই, ও ইন্ডিপেন্ডেন্ট, ও ফুল স্টপ, ও আলাদা। এ পর্যন্ত বুঝছেন? এ পর্যন্ত বুঝছি? হ্যাঁ। ক্লজ মার্কার কোনটাকে বলছেন? এইখানে ভাই ক্লজ মার্কার বাই দা টাইম, বাই দা টাইম হচ্ছে ক্লজ মার্কার। আচ্ছা, কিন্তু ভাই এটা তো পুরো সেন্টেন্স মানে মাইকেল ইজ মানে দুইটা সেন্টেন্স না? তিনটা সেন্টেন্স দেখেন, মাইকেল ইজ, হ্যাঁ দুইটা সেন্টেন্স, তো মাইকেল ইজ অলওয়েজ লেট মানে তিনটা ক্লজ। সো এই সেন্টেন্সে এটা একটা ক্লজ, এই যে বাই দ্য টাইম হি অ্যারাইভস টু নাইট এটা একটা ক্লজ, দ্য পার্টি উইল হ্যাভ ইন ডেট এটা একটা ক্লজ। ইভেন ধরে নেন এখানে ফুল স্টপ নাই, এখানে এইটা আছে, তখন তো আবার রাইট, কানেক্টেড হয়ে রাইট। যাবে। হ্যাঁ। সো মাইকেল ইজ অলওয়েজ লেট এই অংশের সাথে বাকি দুইটার কোনো সম্পর্ক নাই, এটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ। তো এখন আগে এই ক্লজের ঝামেলাটা সারেন, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সো এটা বাদ। কি বাদ? বাদ দিচ্ছেন? দিছি ভাই। ওকে ফাইন। এখন পরের অংশে আসি, বাই দ্য টাইম। এই নিয়মটা আমি লিখে দিই, নিয়মটা আমি লিখে দিই। আচ্ছা, লিখে দেওয়ার আগেও আপনাদের করানোর রুলস এর মধ্যে থেকেই আমরা দুইটা অপশন বাদ দিতে পারি। কোন দুইটা অপশন বলেন তো? করানো রুলস এর মধ্যে থেকেই দুইটা অপশন বাদ দেওয়া হবে। সি নাম্বার অপশনটা বাদ দেওয়া যায়, কারণ উইল হ্যাভ যেহেতু হ্যাভ আছে তাহলে তার সাথে ভার্ব ওকে ভি3 ফাইন, হওয়ার কথা ছিল। উইল হ্যাভ প্লাস ভি থ্রি হওয়ার কথা ছিল, এটা তো খুব সুন্দর একটা অপশন বাদ দেওয়ার জন্য। ওকে বাই, আরো একটা জিনিস বাদ দেওয়া যায়। আমরা কি বলছিলাম, ডিপেন্ডেন্ট ক্লজ ফিউচারে হতে পারে না, ডিপেন্ডেন্ট ক্লজ ফিউচারে হতে পারে না, এখানে ডিপেন্ডেন্ট ক্লজ ফিউচারে হয়েছে, সো সি আর ডি বাদ, বাদ দিছি, বাদ দিছি। জি। ভাইয়া। ওকে। এ আর বি তে যে এইবার এই নিয়মটা আমি আপনাদের করাই নাই, সো এ আর বি তে যে কনফিউজ হলে ইটস ফাইন। সো বাই দ্য টাইম যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটা ফিউচার পারফেক্ট টেন্সে হয়। এটা আমরা নেক্সট দিন ফিউচার টেন্স করার সময় দেখব। বাই দ্য টাইম যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটা ফিউচার পারফেক্ট টেন্সে হয়, সো এখানে ফিউচার পারফেক্ট টেন্সে হবে। বুঝলেন? জি। জি ভাই। ওকে। অন অফ দ্য ট্রিকিয়েস্ট সেন্টেন্স ইন দিস হোল শিট, 4 নম্বর করুন। বলুন কি হবে? ভাই সি হবে। এত সোজা হইলে তো বুঝছিল ভাইয়া।
এটার অ্যান্সার যদি সত্যি সি হতো, আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না, বুঝছেন? এই প্রশ্নটা যে কি পরিমাণে প্যারা দিচ্ছে, কি পরিমাণে বিরক্ত করছে, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার প্রিপারেশন টাইম। 3 নাম্বার অপশন কি হবে? না, 3 নম্বর হবে না। আগে ভাই ঘটনা, এখানে কি বিফোর আফটার এর রুলসে কি যাচ্ছে? আরে ভাই বিফোর আফটার রুলসে গেলে তো জীবন সহজ হয়েছে। প্রথমত প্রথমত বাট কোন বাট মানে কেমন ক্লজ, মানে কেমন ক্লজ মার্কার? এখানে দুইটা ক্লজ কি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, সো এটা আগে ভুলে যান। এই দুইটা ক্লজের সাথে কোনো সম্পর্ক নাই, একটা ক্লজের সাথে আর একটা ক্লজের কোনো সম্পর্ক নাই। এই পর্যন্ত বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে একটা ক্লজের সাথে আর একটা ক্লজের কোনো সম্পর্ক। তো যেই ভুল অলরেডি তো আপনারা বুঝতে পারছেন যে কোথায় ভুল করছেন। তো আগে এই ক্লজ নিয়ে কাজ করি, এই ক্লজ নিয়ে কাজ করি। আর্লি 80, আর্লি 80 মানে কোন সময়কে নির্দেশ করছে? আর্লি 80 কোন সময়কে নির্দেশ করছে? আগে পাঁচ। সময়। পাস্ট, পাস্ট, নর্মাল পাস্ট, পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট পারফেক্ট বাদ, এখানে পাস্ট পারফেক্ট বাদ, এটা পাস্ট ইনডিফিনিট হইলো, বুঝলাম? জি। এ পর্যন্ত বুঝছি? জি ভাইয়া। ওকে ভাইয়া, এর পরের ক্লজটা খুব ঝামেলার। দেখেন আর্লি 1980s এর কথা হচ্ছে, আমাকে বলতেছে এইটা একটু এখানে আসি, আমরা এইখানটাতে আসি। সো আর্লি 1980 নিয়ে কথা হইতেছে। সমস্যা হচ্ছে এরপরে বার্ট দেওয়া। তো যেহেতু বার্ট দেওয়া, এর পরে যেটা ঘটবে তার সাথে আর্লি 1980 কোনো সম্পর্ক নেই। এখন আমাকে এর পরে, বাটের পরে ও 10 বছর পরের গল্প বলতেছে, অর্থাৎ আর্লি 1990। স্টিল আমাকে বলেন তো এটা কোন টেন্স? পাস্ট। পাস্ট। এই পয়েন্টটাতে আমি কোন, এই পয়েন্টটাতে আমি কোন টেন্স দিতাম? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল, পাস্ট ইনডিফিনিট। ওকে ফাইন। এই আর্লি 1990, less than 10 years later, U2 fully eclipsed the early rivals। তার মানে বুঝেন, এই 1990 সাল আসার আগেই, এই 1990 সাল আসার আগেই আপনি যেই ব্যান্ডটার কথা এখানে শুনতেছেন, দ্য ব্যান্ড U2, ও ওর রাইভালকে ছাড়াই গেছে। U2 ওর রাইভালকে ছাড়াই গেছে। এখন এই যে U2 রাইভালকে ছাড়াই গেল 1990 সালের আগে, জাস্ট থিঙ্ক লাইক দিস, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কোনো একটা কাজ পাস্ট ইনডিফিনিট টেন্সের আগে ঘটছে, সেটারে আপনি কি বলবেন? পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। সো 1990 সালে পাস্ট আসার আগেই রাইভালকে ছাড়াই যাওয়ার ঘটনাটা ঘটছে। সো দিস উইল বি পাস্ট পারফেক্ট টেন্স। আপনাদের যে জিম্যাট ক্লাবের জিনিস পছন্দ, এটা হচ্ছে সেই জিম্যাট ক্লাবের জিনিস। And এই জন্যই আমি আপনাদের বলি পণ্ডিতি করে জিম্যাট ক্লাব করবেন না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। বুঝলাম? জি ভাই। এই ধরনের বাক্য পরীক্ষায় আসলে কি করব? এই ধরনের বাক্য যদি পরীক্ষায় ছেড়ে দিয়ে আসতে পারেন তাহলে জিতছেন, আর এই ধরনের বাক্যে যদি পণ্ডিতি করতে যান তাহলে হারছেন, কারণ 0.25 মাইনাস হবে আপনার টোটাল পয়েন্ট থেকে। হ্যাঁ, দেখে তো সহজ মনে হয়েছিল, এখন তো পরীক্ষায় এরকম আসলে তো ওই টাইম ফ্রেমিং এ ফেলে দেখা যাচ্ছে অ্যান্সার করে দিল। আমি তো আন্দাজে বলেই ভুল করছি। আমি এজন্য ভাইয়া আমি আপনাদের শুরু থেকে বলি, আমার আগের গত বছরের ব্যাচের মানুষের এই জিম্যাটের ফ্যাটিস ছিল প্রচুর। ওদের এত বেশি ফ্যাটিস দেখে এবার আমি শীট আপডেট করার সময় জিম্যাটের কিছু প্রবলেম অ্যাড করেই দিছি, এটা দেখেন কেমন লাগে। দেখেন ভাই, এই জিনিস যদি আমি আপনাকে না বুঝায় শুধু অ্যান্সার দেই, আপনি জীবনেও এর মর্ম উদ্ধার করতে পারবেন। আর আমি পারিনি যখন আমি সলভ করছি। ইভেন এই কোশ্চেনের এক্সপ্লেনেশনে যেটা দেওয়া, অফিসিয়াল এক্সপ্লেনেশন দেওয়া, এটাও বাজে।
এটা জিম্যাট ক্লাবেরই কোনো একটা ভদ্রলোক খুব চমৎকার করে এক্সপ্লেন করছে, এরপরে যে আমি বুঝছি, তারপরে আমি এর থেকে বুঝতে পারছি। 5 নাম্বারটা আমি আজকে করবো না, এটার সাথে একটু প্যারালাল স্ট্রাকচারের ব্যাপার স্যাপার আছে। তো এটা প্যারালাল স্ট্রাকচার ওই দিন পড়াবো, তো ওই দিন মনে করাবেন 5 নাম্বারটা করার কথা। হ্যাঁ, 6 নম্বর। বল, কি হবে? এটা কিন্তু সোজা, বলেন। ভাই হবে। প্রথম কথা, শাটেল লাঞ্চ। এই শাটেল কি টেলিভিশন দেখতে পারবে নাকি একে অন্য কেউ দেখবে? একে অন্য কেউ দেখবে। অন্য অন্য কেউ কেউ দেখবে, তার মানে নিজে নিজে কাজটা করতে পারবে না। সো আমার এ অ্যান্সার না, এ ক্যান নট বি দ্য অ্যান্সার। আর প্যাসিভ কোথায় কোথায় নাই সেগুলো সব বাদ। আহ, এ বাদে বাকি সবগুলোতেই কি প্যাসিভ। সো ওয়াজ সিন, হ্যাড সিন, ওকে ফাইন। এখন বুঝেন, এন্ড আছে, সো ডিরেক্ট কানেকশন করার চান্স নেই। সব এন্ড আছে, ডিরেক্ট কানেকশন করার চান্স নেই। এখন ভালো করে বুঝেন, শাটেল যখন টুক প্লেস করছে আপনি টেলিভিশনে তখন দেখতেছেন, দুইটা কাজই সিমুলেন্টেনিয়াসলি করতেছেন। আপনি শাটেলের মতন লঞ্চ করতেছে, আপনি আপনার মতন দেখতেছেন, দুইটা আলাদা কাজ। শাটেল যখন লঞ্চ করবে আপনি তখন দেখবেন। তো যেহেতু দুইটা আলাদা কাজ এবং দুইটা সিমিলার টাইমে করতেছে, সো আমার এই দুই পাশেই টেন্সের সিমিলারিটি থাকতে হবে। আপনি যদি বলেন যে শাটেল লঞ্চ করতেছে এবং আপনিও আপনার মতন দেখতেছেন, সো দুইটাই কন্টিনিউয়াস। শাটেল লঞ্চ করলো, আপনি দেখলেন, দুইটাই ইনডিফিনিট। সো এখন আপনি দুটোই কন্টিনিউয়াস করবেন নাকি দুটোই ইনডিফিনিট করবেন, ইটস আপ টু ইউ। কিন্তু দুইটা টেন্সের সিমিলারিটি থাকতে হবে, এটা একটু বুঝেন। দুইটা টেন্স প্যারালালি হইতে হবে, কারণ কাজটা সেম টাইমে করতেছে। So এখন দেখেন দুইটা টেন্স প্যারালালি নাই এমন সব অপশন আমরা বাদ দিব। হ্যাঁ, এখানে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট ইনডিফিনিট বাদ, এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট পারফেক্ট। সো দিস কুড বি আ পটেনশিয়াল অ্যান্সার। আচ্ছা, এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট পারফেক্ট, এটাও বাদ। তাহলে আমরা বি আর ডি কেন বাদ দিলাম বুঝছি। জি। ওকে ফাইন। এখন আসেন টুক প্লেস ফ্ললেস এবং টুক প্লেস ফ্ললেসলি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের নিয়ে। ফ্ললেস হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে এটা অ্যাডজেক্টিভ, এখানে এটা অ্যাডভার্ব। তাই যদি হয় আমাকে বলেন, আগে টুক প্লেস, এইটা তো কোনো লিঙ্কিং ভার্ব না, এটা তো অ্যাকশন। সো লিঙ্কিং ভার্ব যদি না হয় বাকি সমস্ত ভার্বের পরে অ্যাডভার্ব বসে। সো এখানটাতে আমি অ্যাডজেক্টিভ বসাচ্ছি, সি বাদ অ্যান্সার, বুঝছি। জি। হ্যাঁ, 7 নম্বরে আসে, 7 নম্বর করো। ভাইয়া সি। ওকে, একে একে আসেন। আমি আগে একটু ম্যারি রিয়েলাইজেস দিয়ে বোঝাই। ম্যারি রিয়েলাইজেস করলো তাকে সারা রাত কাটাতে হবে, দ্যাট শি ড্যাশ ব্র্যাকেটে স্পেন্ট অল নাইট। ভাইয়া রিয়েলাইজেস না, আস্তে আস্তে। আমি ধরেন মানে এই বাক্যটা কি করবেন আগে তাইলে।
she has to দেখেন শি হ্যাজ টু তো দিলেন, হ্যাজ টু স্পেন্ড, ওকে ফাইন, হ্যাজ টু স্পেন্ড দিলে তো এখনই কাটাইতে হবে, এখনকার বর্তমান বাধ্যবাধকতা বোঝাচ্ছে। ভবিষ্যতে ওকে, ও এখন রিয়েলাইজ করতেছে যে ওকে সারা রাত, ভবিষ্যৎটা সারা রাত কাটাই, এই যে ভবিষ্যৎটা কাটাইতে হবে। সো অল নাইট, নাইট তো ফিউচারে আসবে, এটা তো ফিউচার টাইম। ওকে এই ফিউচারে, এই স্পেন্ডের কাজটা তো ফিউচারে করতে হবে। তাহলে ওকে সারা রাত কাটাতে হবে, এই যে বাধ্যবাধকতা আপনি বলতেছেন হ্যাজ টু বা হ্যাভ টু স্পেন্ড, she will ইটস ফাইন। have to হ্যাঁ, শি উইল হ্যাভ টু, তাহলে তাকে কাটাইতে হবে বাধ্যবাধকতা, এটা বোঝাইতে আপনি হ্যাভ টু আনলেন। হ্যাভ টু আপনি আনছেন বাধ্যবাধকতা বোঝাতে, কিন্তু এই বাধ্যবাধকতা কখনের, এখনের নাকি ওই রাতের? ভবিষ্যতে ভবিষ্যতের। এই জন্য ভবিষ্যতে উইল আনছেন। এ will পর্যন্ত have to বুঝছি, এ পর্যন্ত বুঝছি, জি ওকে পর্যন্ত বুঝছি। এখন প্রশ্নে আছে রিয়েলাইজড, এখন এটারে কি would করব? have to উড হ্যাভ টু, তার মানে এখানে একটা উড লাগবে আমার, এ পর্যন্ত বুঝছি। জি হ্যাঁ, এখানে উড নাই এমন অপশন বাদ দেন, উড নাই এমন অপশন বাদ দেন, এ বাদ, সি বাদ, ই বাদ। এ সি ই কেন বাদ দিছি বুঝছি। জি আচ্ছা, এখন দেখেন বি ভার্সেস ডি। বিতে বলতেছে ডিড নট ব্যাক আপ, ডিতে বলতেছে হ্যাড নট ব্যাকড আপ। সোজা বাংলায় এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট। এখন এইখানে দেখেন ম্যারি কি রিয়েলাইজ করছে, ম্যারি রিয়েলাইজড, এটা একটা অ্যাকশন। আর ও ব্যাকআপ করতে ভুলে গেছে, এটা এই আগের ব্যাকআপ অ্যাকশন পাস্ট একটা, পারফেক্ট আরেকটা অ্যাকশন। আগে বুঝেন, ও কি ব্যাকআপ করতে ভুলে গেছে, এইটা আগে ঘটছে, তারপর না ও রিয়েলাইজ করছে যে ও কিছু ব্যাকআপ করে নাই, তাই না? আগে ও ব্যাকআপ করে নাই, তারপর না রিয়েলাইজেশন আসবে যে কোনো কিছু ব্যাকআপ করিনি। এই রিয়েলাইজেশন তো আর আগে থেকে আসবে না। রিয়েলাইজেশনটা তো পরে হবে, হ্যাঁ, ব্যাকআপের কাজটা তো এক্স্যাক্টলি। আগে হবে। সো আগে ব্যাকআপের কাজটা ঘটছে, সো অতীতে সম্পাদিত দুটো কাজের মধ্যে ব্যাকআপের কাজটা আগে ঘটছে এটা এবং পাস্ট পারফেক্ট হবে। রিয়েলাইজের কাজটা পরে ঘটছে। এই কারণে আগে ঘটা কাজটা পাস্ট পারফেক্ট এবং পরে ঘটা কাজটা পাস্ট ইনডিফিনিট। তাহলে ডি নাম্বার আনসার। বুঝলাম? আচ্ছা, এই ছোট ছোট বাক্যর অ্যান্সার তো আমি আপনাদের দিয়ে দিছি সব শিটেরই। এইটা বা এইগুলা ভাই ডিরেক্ট রুলসে পড়বে, এইগুলা ডিরেক্ট রুলসে পড়বে। এইখান থেকে আমি করাচ্ছি না, এটা আপনি কোনোটাই কনফিউজড হলে অ্যান্সার দেখলেই বুঝবেন। সো এই ছোট বাক্যগুলো আপনি করেন, আমি আপনাকে কনফিউজ জিনিসপাতি করাই দিছি। 5 নাম্বারটা বাকি থাকলো, 5 নাম্বারে প্যারালাল স্ট্রাকচার না করাইলে এই দ্যাটের কাহিনীগুলা বুঝবেন না, এই জন্য আমি আপনাকে 5 নাম্বারটা আজকে করাই নাই। ওকে, সো আজকের ক্লাস তাইলে এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের বোধহয় এই সপ্তাহে আকিল আর একটা লেকচার শিটের আর একটা রিটেন ক্লাস নিয়ে নিবে, এন্ড আমি আপনাদেরকে আজকে রিটেনের ওই লেকচার শিটটা দিব। আমি এতদিন ধরে এটা রেডি করতেছি, আমার কিছু ফরম্যাটিং বাকি, আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন। ওকে, সো থ্যাংক ইউ।